আমরা আলোচনা করব কোনো একটি অপেক্ষকের সীমা নিয়ে, যা হচ্ছে ক্যালকুলাস বা কলনবিদ্যার একটি অংশ। কলনবিদ্যাতে বেসিক্যালি আমরা দুটো জিনিস শিখবো, সেটা হচ্ছে সীমা এবং অন্তর্কলন। ঠিক আছে, ফার্স্টে সীমা দিয়ে শুরু করি। সীমা আলোচনা করার শুরুতে আমরা ফার্স্ট অফ অল একটা ফাংশন নেব, সেটা হচ্ছে সাইন এক্স বাই এক্স বলে একটা ফাংশন। ঠিক আছে, সাইন এক্স বাই এক্স। আচ্ছা, যাদের ফাংশনের সম্পর্কে কনসেপ্ট নেই তারা এই ফাংশন ব্যাপারটাকে এইভাবে মনে রাখবে যে একটা ভ্যারিয়েবলের ফাংশন মানে হচ্ছে ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে তৈরি হওয়া একটা আকৃতি। ঠিক আছে, এক্ষেত্রে ভ্যারিয়েবল হিসেবে এক্স কে ইউজ করা হচ্ছে, তার মানে এক্স এর উপর নির্ভর করে যখন একটা আকৃতি তৈরি হবে সেটাকে বলা হবে হচ্ছে সেই এক্স এর একটা ফাংশন। যেমন এখানে এক্স এর উপর ভিত্তি করে সাইন এক্স বাই এক্স কে লেখা হয়েছে, মানে এই পুরো আকৃতিটার মধ্যে এক্স এর ওপর ভিত্তি করে আমি সাইন এক্স বাই এক্স এর মানটা পেয়ে থাকবো। যখন আমি এক্স এর মান বসাবো তখন আমি সাইন এক্স বাই এক্স এর একটা না একটা মান পাবো। ঠিক আছে, তো এই যে এক্স এর উপর নির্ভর করে গড়ে ওঠা একটা আকৃতি, এটাকে আমরা বলছি এক্স এর একটা ফাংশন। এভাবে ওয়াই এর ফাংশনও তৈরি করা যেতে পারে, এক্স ওয়াই দুজনের ফাংশনও তৈরি করা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, আপাতত আমরা সীমার আলোচনা শুরুতে এই এক্স এর উপর ভিত্তি করে যে সাইন এক্স বাই এক্স ফাংশনটা, এটা নিয়ে একটু ডিসকাস করব। এই ফাংশনটাকে আমরা এফ অফ এক্স নাম দিচ্ছি। যে কোনো ফাংশনকে এফ অফ এক্স বা জি অফ এক্স এই আকৃতিতে আমরা ধরে থাকি। তো এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বাই এক্স, এটা আমরা ধরলাম। ঠিক আছে, আমরা ফার্স্ট অফ অল এক্স ইকুয়াল টু জিরোতে এই এফ অফ এক্স এর মানটা চেক করব, যে এক্স ইকুয়াল টু জিরো হলে এফ অফ এক্স এর মান, তখন ওটাকে এফ জিরো বলা হবে। এফ জিরো ইকুয়াল টু হয়ে যাবে সাইন এক্স এর জায়গায় জিরো বসাতে হবে, মানে সাইন জিরো ডিভাইডেড বাই জিরো। তো সাইন জিরোর মান তো জিরো হয়, আর বাইও জিরো আছে, তার মানে জিরো বাই জিরো হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলে থাকি একটি অসংজ্ঞাত আকার। ঠিক আছে, এটাকে বলা হয় অসংজ্ঞাত আকার, মানে এর মানটা অসংজ্ঞাত, মানে এর মানটা পাওয়া যাবে না, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু জিরো হলে ফাংশনটার কোনো মান পাওয়া যাচ্ছে না। প্রথমত এই ব্যাপারটা আমরা ভালো করে বুঝে নিলাম যে এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশনটার কোনো মান নেই। এখন সংখ্যা রেখার উপর এক্স ইকুয়াল টু জিরো বলতে আমরা একদম মাঝের বা মিডিল যে পয়েন্টটা সেটাকে বুঝিয়ে থাকি। সংখ্যা রেখার সবার ডান দিকে থাকবে হচ্ছে প্লাস ইনফিনিটি, সবার বাঁ দিকে থাকবে মাইনাস ইনফিনিটি। জিরোর ডান দিকে 1 2 3 4 করে এভাবে নাম্বারগুলো বসে যাবে। আমি একটা কাজ করি, ওয়ানটাকে একটু দূরে দিই। ঠিক আছে, আমার বোঝানোর সুবিধার জন্য 1 2 অ্যান্ড সো অন এভাবে কন্টিনিউ হবে। বাঁ দিক থেকেও একই রকমভাবে -1 -2 করে নাম্বারগুলো কন্টিনিউ হচ্ছে। তো এইভাবে সংখ্যা রেখা তৈরি হয়। আমি দেখলাম এক্স ইকুয়াল টু জিরো, যেটা এক্স ইকুয়াল টু জিরোতে ফাংশনটার কোনো মান পাওয়া যাচ্ছে না। বাট আমি এটা চেক করতে যাচ্ছি যে এক্স ইকুয়াল টু জিরো মানে জিরোর আশেপাশে ফাংশনটার মান কিরকম হয়। আমাদের এটা এখন আলোচনার বিষয় যে এক্স মানে জিরোর আশেপাশে ফাংশনটার মান কিরকম হতে পারে। তো জিরোর আশেপাশে বলতে জিরোর নিয়ার বাই যে সংখ্যাগুলো, নিয়ার বাই সংখ্যা বলতে সাপোজ ওয়ান, কথা ওয়ান হচ্ছে আমাদের সংখ্যা রেখার পর ওয়ানকে আমি দেখতে পাচ্ছি, ওয়ান জিরোর কাছাকাছি আছে। তো ওয়ান যখন নেব আমরা এক্স এর মান, তখন ফাংশনটার মান আমরা কি পাবো? তাহলে এক্স ইকুয়ালস টু ওয়ান হলে ফাংশনটার মান কত হয়, তাই না? এক্স ইকুয়ালস টু ওয়ান হলে আমরা ফাংশনটার কি মান পাই, মানে এফ অফ ওয়ান বা এফ অফ এক্স এর কি মান পাচ্ছি। এফ অফ এক্সই লিখলাম আপাতত। ঠিক আছে, এফ এক্স কি পাওয়া যায় একবার দেখা যাক। ঠিক আছে, তো এফ এক্সকে আমরা হিসাব করবো ক্যালকুলেটরে আমরা রেডিয়ান মোডে সাইন ওয়ান ডিভাইডেড বাই ওয়ান এর মানটা চেক করব কি আসে। তো সাইন ওয়ান বাই ওয়ান এটা আসছে হচ্ছে সাইন ওয়ান বাই ওয়ান, এক মিনিট দাঁড়ান, সাইন ওয়ান ডিভাইডেড বাই ওয়ান এর মান আসছে 0.841470,984। এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়ানে ফাংশনটার মান। আমি বুঝলাম যে এক্স ইকুয়ালস টু ওয়ান, জিরোর একটা নিকটবর্তী বিন্দু ওয়ান, সেখানে ফাংশনটার মানের অস্তিত্ব আছে, সেটা আমি বুঝে গেলাম। নেক্সট আমি এক্স এর পরবর্তী যে মানটা নিব সেটা আমি চাচ্ছি জিরোর আরও বেশি কাছে হোক। তো পরবর্তী এক্স এর মানটা আমি নিচ্ছি 0.5। তাহলে যে সংখ্যাটা এখন আমি নিচ্ছি এক্স এর মান, ঠিক আছে, সংখ্যা রেখার উপর, সেটা জিরোর আরও বেশি কাছে হলো। আমি জিরোর নিয়ার বাই জায়গাতে চেক করতে চাচ্ছি, মানে যত জিরোর কাছাকাছি যাওয়া যায়। ঠিক আছে, তো এক্স ইকুয়ালস টু 0.5 যদি হয় বা 0.5 যদি হয়, তাহলে পরে ফাংশনটার কি মান পাওয়া যায়? ফাংশনটার মান তখন হবে সাইন অফ 0.5 ডিভাইডেড বাই 0.5।
ক্যালকুলেটরে একবার বসিয়ে দিই মানটা। সাইন অফ 0.5 0.5 বাই 0.5 0.5 বাই 0.5 এটা ইকুয়ালস টু আসছে 0.958851077। তার মানে x ইকুয়ালস টু 0.5ও কিন্তু ফাংশনটার মানের অস্তিত্ব আছে। ঠিক আছে, x ইকুয়ালস টু 0তে কিন্তু পাওয়া যাচ্ছিল না, বাট আমরা x ইকুয়ালস টু 1এও পেলাম, x ইকুয়ালস টু 0.5এও পেলাম, এবং মানটা ইনক্রিজ হলো না, মানটা বাড়লো কিন্তু, তাই তো? আগে ছিল হচ্ছে 0.8414, এখন হলো 0.9588, মানে মানটা ইনক্রিজ হলো, তাই না, বাড়লো। আচ্ছা, এক্স এর পরবর্তী মান আমি জিরোর আরও ক্লোজ নেব, তো আমি বলছি যে এক্স এর পরবর্তী মান হচ্ছে 0.1। তাহলে এক্স ইকুয়ালস টু 0.1 হলে পরে ফাংশনটার কি মান পাওয়া যায়? ফাংশনটার মান হবে সাইন অফ 0.1 ডিভাইডেড বাই 0.1, এটা ইকুয়ালস টু, তো আমরা যদি 0.5কে 0.1 দিয়ে রিপ্লেস করে দিই, 0.1 দিয়ে রিপ্লেস করলাম, তাহলে মানটা আসছে 0.998334166, মানে মানটা কিন্তু পাওয়া যাচ্ছে এবং মানটা আরও বাড়লো, তাই না? কারণ 0.95 থেকে 0.99 বড়। এক্স ইকুয়ালস টু 0.01 যদি নেই, তাহলে ফাংশনটার মান কি পাওয়া যায় দেখি, সাইন অফ 0.01 ডিভাইড বাই 0.01, এটা ইকুয়ালস টু, তো 0.01 বাই 01, 0.01 বাই 0.01, এটা হয়ে যাচ্ছে 0.99, 4টা 9, 83333, ভ্যালুটা আরও বাড়লো। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স এর মান, এখন যদি আমি চার্ট বানাই একটা এক্স এর মান এবং এফ এক্স এর মানের, তাহলে এক্স এর প্রথম মান যেটা আমরা নিয়েছিলাম সেটা ছিল 1, এবং তাতে ফাংশনটার মান পাওয়া গেছিল 0.841470984। এক্স এর পরবর্তী মান আমি নিয়েছি 0.5, তাহলে পরে এই মানটা পেয়েছিলাম আমরা 0.9588511077। পরবর্তী এক্স এর মান নেওয়া হয়েছিল 0.1, তাতে মানটা এসেছিল 0.99833416, এবং তার পরবর্তী মান নিচ্ছিলাম আমরা 0.01, 0.9999, 4টা 9, 83333। তার মানে আমি যদি নেক্সট এক্স এর মান 0.001 নেই, তাহলে নিশ্চয়ই পয়েন্টের পরে মানটা আরও বাড়বে এবং আরও বেশি সংখ্যক 9 অ্যাড হয়ে যাবে, তাই না? আরও বেশি সংখ্যক 9কে আমি দেখতে পাবো। তাহলে আমি বুঝতে পারছি যে এই যে মানগুলো, এই মানগুলো আমি যত জিরোর কাছাকাছি করছি, এক্স এর মানগুলো যত জিরোর কাছাকাছি করা হচ্ছে, তত কিন্তু ফাংশনটার মান বাড়ছে, এবং বাড়তে বাড়তে এটা 0.9999 অসংখ্য 9 পাওয়া যাবে, তাই না? 0.9999 এরকম চলতে থাকবে। তো এই যে নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি, এই নাম্বারটা অ্যাপ্রক্সিমেট করা যায় 1-এর সাথে, তাই তো? তাহলে পয়েন্ট ইনফাইনাইটলি মেনি নাইনস মানে আলটিমেটলি হয়ে যায় 1। তাহলে আমি বলতে পারি যে এক্স এর মান যত জিরোর কাছাকাছি হচ্ছে, ফাংশনটার মান তত 1-এর কাছাকাছি হচ্ছে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আমরা বলি লিমিটের কনসেপ্ট, এবং এটাকে প্রকাশ করি আমরা এই কথাটার মাধ্যমে যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স, ফাংশনটা ছিল হচ্ছে সাইন এক্স বাই এক্স, এটা ইকুয়ালস টু 1। এই কথাটার মাধ্যমে আমরা ফাংশনটাকে, মানে এই পুরো কনসেপ্টটাকে বুঝিয়ে থাকি যে এক্স এর মান যত জিরোর কাছাকাছি, সাইন এক্স বাই এক্স এই ফাংশনটার মান তত 1-এর কাছাকাছি। এখানে সাইন এক্স বাই এক্স এর মান যে 1 হয়েছে তা না কিন্তু, কারণ এক্স ইকুয়ালস টু 0তে কিন্তু সাইন এক্স বাই এক্স এর মান 1 হয়নি, সাইন এক্স বাই এক্স এর অ্যাকচুয়ালি কোনো মান পাওয়াই যাচ্ছিল না এক্স ইকুয়ালস টু 0তে। বাট আমি বোঝানোর চেষ্টা করছি যে এক্স এর মান যত জিরোর কাছাকাছি, সাইন এক্স বাই এক্স এই ফাংশনটার মান তত 1-এর কাছাকাছি। এই কথাটাকে প্রকাশ করা হয় এই লিমিট শব্দের মাধ্যমে। কিন্তু আমরা এখানে সংখ্যারেখার ওপর যে নাম্বারগুলোকে নিয়ে আলোচনা করেছি, তারা সবাই কিন্তু জিরোর থেকে বড় ছিল, মানে জিরোর দিকে অ্যাপ্রোচ করা হচ্ছিল, তো কিন্তু সবগুলো সংখ্যাই কিন্তু জিরোর থেকে বড় ছিল।
এবং জিরোর থেকে বড় এক্স এর মানগুলোকে জিরোর থেকে বড় রেখে আমরা এই লিমিটটাকে পেলাম। তাই এই লিমিটটাকে তখন আমরা বলি রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে। এবং এটাকে প্রকাশ করা হয় এক্স টেন্স টু জিরো প্লাস এই কথাটার মাধ্যমে, ঠিক আছে। তাহলে এক্স টেন্স টু জিরো প্লাস এই কথাটা মানে হচ্ছে যে এক্স এর সব মান জিরোর কাছাকাছি কিন্তু জিরোর থেকে বড়। তাহলে এখানে এই জিনিসটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এটাকে আমরা বলে থাকি রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু জিরো। এই কথাটা মানে হচ্ছে এক্স এর মানগুলি এটা কথাটা মানে হচ্ছে এটা যে এক্স এর মানগুলি শূন্যের কাছাকাছি, শূন্য এর কাছাকাছি কাছাকাছি কিন্তু শূন্য অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে। এই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে রাইট হ্যান্ড লিমিটের কনসেপ্ট। কথাটা মানে এটা যে তাহলে পরে এই যে অ্যাপ্রোচটা আমরা করেছি এটা তো আমরা জিরোর বাদিক থেকেও করতে পারতাম, মানে জিরোর থেকে ছোট সংখ্যাদের নিয়েও করতে পারতাম। মানে প্রথম সংখ্যাটা আমরা ওয়ানের বদলে আমরা কিন্তু -1ও নিতে পারতাম, তাই না। আমরা যদি এক্স ইকুয়ালস টু -1 নিতাম, ঠিক আছে, সাপোজ এক্স ইকুয়ালস টু -1 নিলাম, তাহলে পরে ফাংশনটার যে মান পেতাম, ফাংশনটা ছিল হচ্ছে সাইন এক্স বাই এক্স, তাহলে সেটা হয়ে যেত সাইন অফ -1 ডিভাইডেড বাই -1, দ্যাট ইজ সাইন অফ -1, এটা হয়ে যায় মাইনাস সাইন অফ 1। কারণ আমরা জানি যে সাইন অফ মাইনাস থিটা যেহেতু কি হয় মাইনাস সাইন থিটা হয়, আমরা ত্রিকোণমিতিতে শিখেছি যে মাইনাস মাইনাস কেটে গেল, এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আলটিমেটলি সাইন 1, তাই না। তাহলে পরে এক্স ইকুয়ালস টু -1 হলে পরে ফাংশনটার মান হয়ে যাচ্ছে সাইন 1 এর সমান। সাইন 1 এর মান অলরেডি আমরা বের করেছি, সেটা ছিল হচ্ছে 0.841470,984। তাহলে পরে এক্স এর পরবর্তী মান যদি আমি এক্স ইকুয়ালস টু -0.5 নিতাম, তাহলে পরে সেটা ফাংশনটার মান আর কি, ফাংশনটার মান সাইন অফ -0.5 বাই -0.5 হতো। তাহলে একই যুক্তিতে এটা সাইন অফ 0.5 বাই 0.5 এর সাথে ইকুয়াল হয়ে যেত। আর এর মানও আমরা অলরেডি বের করেছি 0.95, কত ছিল জানি 95 দিয়েছিল সম্ভবত সংখ্যাটা, 0.958851,077 ছিল। তাহলে আমি বুঝতে পারছি যে আমি সেম জিনিস যদি আমি নেগেটিভ দিক থেকে অ্যাপ্রোচ করতাম, ফাংশনের কিন্তু একই মান আমরা পেতে থাকতাম। এবং এই মানগুলোর জন্য আমরা দেখছি যে ফাংশনের মানটা 1-এর কাছাকাছি হচ্ছিল। তার মানে এক্স এর মানগুলো যদি 0 থেকে কম নেওয়া হয় তাও কিন্তু ফাংশনটার মান আলটিমেটলি 1-এরই কাছাকাছি হবে। এবং যেহেতু এই কেসে আমরা সাইন এক্স বাই এক্স এই ফাংশনটার লিমিট বের করছি, কিন্তু এই লিমিট বের করতে গিয়ে এক্স এর সমস্ত মান 0 থেকে কম নেওয়া হচ্ছে, তাই ওটাকে আমরা প্রকাশ করব 0 মাইনাসের মাধ্যমে, এবং সেটার অ্যান্সারও আমরা 1ই পাচ্ছি। এই লিমিটটাকে বলা হবে লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু 0। এই কথাটার মানে হচ্ছে এক্স এর মানগুলি 0 এর কাছাকাছি কিন্তু 0 অপেক্ষা ক্ষুদ্রতর, তাহলে আমরা দেখলাম যে সাইন এক্স বাই এক্স এই যে ফাংশনটা, এর লেফট হ্যান্ড লিমিটের মান 1 আসছে, রাইট হ্যান্ড লিমিটেরও মান 1 আসছে। মানে এক্স এর মান যদি আমি 0 থেকে বড় নিয়ে এগোই তাহলে পরেও সাইন এক্স বাই এক্স এর মানগুলো 1-এর কাছাকাছি পাবে, এবং এক্স এর মানগুলো যদি 0-এর কাছাকাছি হয় কিন্তু এক্স এর মানগুলো যদি 0 থেকে কম হয় তাও ফাংশনটার মান 1-এর কাছাকাছি পাবো। তখন আমরা বলবো যে ফাংশনটার লিমিট হয়ে যাচ্ছে 1, এবং তখন ওটাকে প্রকাশ করা হবে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এই কথাটার মাধ্যমে, ঠিক আছে, সাইন এক্স বাই এক্স এই কথাটার মাধ্যমে, এবং বলা হবে এর লিমিট হচ্ছে 1। তাহলে আমরা বুঝলাম যে একটা ফাংশনের লিমিট
যদি থাকতে হয় তাহলে তার রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট দুজনের মানকেই থাকতে হবে, দুজনের মান সমান হতে হবে, এবং যে মানের সাথে সমান হবে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট তাকে বলা হবে সাইন এক্স বাই এক্স এই ফাংশনটার লিমিট। ঠিক আছে, বা তাকে বলা হবে সেই ফাংশনটার লিমিট। তাহলে আলটিমেটলি লিমিটের সংজ্ঞা কি হলো? তাহলে সীমার সংজ্ঞা অনুযায়ী, ঠিক আছে, সীমার যে সংজ্ঞাটা আমরা পাচ্ছি, সীমা এর যে সংজ্ঞা পাচ্ছি সেটা হচ্ছে সীমা হলো, বা এভাবে লেখা উচিত আমার, যে এক্স ইকুয়ালস টু সি বিন্দুতে এফ অফ এক্স অপেক্ষকটির সীমা লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স দ্বারা প্রকাশিত হবে এবং লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ এক্স এটা ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ এক্স এটা ইকুয়ালস টু এল হলে আমরা বলবো যে লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স এটা ইকুয়ালস টু এল। ঠিক আছে, কোনো একটা বিন্দুতে একটা ফাংশনের সীমার অস্তিত্ব তখনই থাকবে যদি সেই পয়েন্টে ফাংশনটার রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুজনেরই মান সমান হয় এবং সেই মানটা একটা সসীম সংখ্যা যদি হয়। ঠিক আছে, যেখানে আমাকে লেখা উচিত যেখানে এল হলো একটি সসীম সংখ্যা, একটি সসীম সংখ্যা। এল এর মান শূন্য হোক, পজিটিভ হোক, নেগেটিভ হোক, তাতে যায় আসে না, এল এর মান সসীম হওয়া উচিত। ঠিক আছে, তবে আমরা বলবো যে সীমার অস্তিত্ব আছে এবং সীমার মান হচ্ছে সেই সসীম সংখ্যাটি। তো এইভাবে আমরা সীমার কনসেপ্ট পেয়ে থাকি। তাহলে সীমার কনসেপ্ট আলোচনা করতে গিয়ে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট এই দুই ধরনের লিমিট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন এটা ওঠে যে এই দুই ধরনের লিমিট কি সবসময় সমান হয়? ঠিক আছে, তো আমরা নেক্সট এটাই আলোচনা করব যে এই দুই ধরনের লিমিট কি সর্বদা সমান হয় কি হয় না। তো সেটা একটা উদাহরণ দিলে এবারে বেস্ট হবে। সাপোজ আমাদের বলা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু 0 mod x বাই এক্স এটা ইকুয়ালস টু কত? সাপোজ এই প্রশ্নটা আমাদের কাছে দেওয়া হয়েছে। তো আমরা এই ফাংশনটার সীমার মান বের করব, তার আগে আমাকে mod x ফাংশনটাকে একটু আলোচনা করতে হবে। তো mod x বেসিক্যালি দু ধরনের হয়ে থাকে mod x এর মান, একটা হচ্ছে প্লাস এক্স, একটা হচ্ছে মাইনাস এক্স। প্লাস এক্স হবে যদি x এর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হয়, আর মাইনাস এক্স হবে যদি x এর মান নেগেটিভ হয়। এখন যেহেতু আমাদের এখানে mod x বাই এক্স আছে, তো x এর মান 0 নিলে তো হরে 0 হয়ে যাচ্ছে, যার জন্য আমরা x এর মানটাকে 0 এই অঙ্কে কনসিডার করতে পারছি না। ঠিক আছে, তাছাড়া আমাকে লিমিট 0-তে বের করতে হবে, তার মানে 0-তে কি হচ্ছে ওটা ম্যাটার করে না, 0-র আশেপাশে কি হচ্ছে ওটা ম্যাটার করে। তাহলে আমরা x গ্রেটার দেন 0 এবং x লেস দেন 0-র জন্য mod x এর মানটাকে নিচ্ছি। এখন আমাদের দেওয়া আছে mod x বাই এক্স, যেহেতু mod x এর দুটো মান আছে তাহলে mod x বাই এক্সেরও দুটো মান থাকবে। কি কি? একটা হবে x বাই এক্স যদি x পজিটিভ হয়, আর একটা হবে মাইনাস এক্স বাই এক্স যদি x নেগেটিভ হয়। অর্থাৎ mod x বাই এক্স যে দুটো মান পাচ্ছি আমরা সেটা হচ্ছে 1 আর -1। 1 হবে যদি x নিজে পজিটিভ হয়, আর -1 হবে যদি x নিজে নেগেটিভ হয়। তাহলে আমি বুঝতে পারছি যে mod x বাই এক্স এই অপেক্ষকটার দুটো মান থাকবে। ঠিক আছে, আমাদের কাছে জিজ্ঞেস করা হয়েছে যে লিমিট x টেন্স টু 0 mod x বাই এক্স এর লিমিট কি হবে, তাই না? mod x বাই এক্স এর লিমিট কি হবে যখন x টেন্স টু 0। তো আমরা শিখলাম যে লিমিটের অস্তিত্ব তখন থাকবে যদি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কি হয়, সমান হয়। তাহলে x টেন্স টু 0 প্লাস
আমরা প্রথমত রাইট হ্যান্ড লিমিটটাকে চেক করব কি আসে। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস মড এক্স বাই এক্স, এটাকে আগে হিসাব করা যায়। ঠিক আছে, এটাকে বলা হবে জিরোতে ফাংশনটার রাইট হ্যান্ড লিমিট। এখন আমাদের যেহেতু এখানে জিরো প্লাস বলা আছে, তাহলে আমাকে বুঝতে হবে এক্স এর মানগুলো জিরোর কাছাকাছি কিন্তু জিরোর থেকে বড়। এক্স এর সমস্ত মান জিরোর থেকে বড় কিন্তু শূন্যর কাছাকাছি। এক্স এর মান যদি শূন্যর থেকে বড় হয়, আমরা জানি যে মড এক্স বাই এক্স এর কেবলমাত্র দুটোই মান আছে, একটা প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান। মানে মড এক্স বাই এক্স এর জায়গায় আমরা হয় ওয়ান বসাবো বা মাইনাস ওয়ান বসাবো। কি বসাবো, কখন বসাবো, এটা বুঝতে হবে মড এক্স বাই এক্স এর সংজ্ঞার থেকে। ওয়ান বসাতে হবে যদি এক্স এর মানগুলো পজিটিভ হয়, আর মাইনাস ওয়ান বসাতে হবে যদি এক্স এর মানগুলো নেগেটিভ হয়। আমরা আলোচনা করছি রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিটে এক্স এর সমস্ত মান, যেহেতু জিরোতে রাইট হ্যান্ড লিমিট, তাহলে এক্স এর সমস্ত মান শূন্যর থেকে বড়, এবং শূন্যর থেকে বড় হলে মড এক্স বাই এক্স এর জায়গায় ওয়ান বসে। তাহলে আমরা কি করব, পরবর্তীতে লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস লিখবো এবং মড এক্স বাই এক্স এর জায়গায় ওয়ান লিখে দেবো। এখন এই মুহূর্তে একটা কথা বলি, যে যেহেতু আমি মড এক্স বাই এক্স এর মান বুঝে গেছি ওয়ান বসবে, তখন আর জিরো প্লাস লেখা বা শূন্য শুধু জিরো লেখা দুটোই সমান হয়ে যায়। কারণ জিরো প্লাসের কাজ ছিল যে ফাংশনটার আচরণের কি পরিবর্তন ঘটবে এটা বোঝা। আমরা দেখলাম যে জিরো প্লাস হওয়ার জন্য মড এক্স বাই এক্স এই ফাংশনটার আচরণের যে পরিবর্তনটা ঘটলো সেটা হচ্ছে মড এক্স বাই এক্স এর মান ওয়ান হলো। তাহলে পরে আমরা এক্স টেন্স টু জিরো ওয়ান এর যা অ্যান্সার পাবো, এক্স টেন্স টু জিরো প্লাস ওয়ানেরও একই অ্যান্সার পাবো। এখন কোশ্চেন হচ্ছে যে ওয়ানের উপর যদি আমি লিমিটটা বসাই তাহলে অ্যান্সারটা কত হবে। তো লিমিট এক্স টেন্স টু জিরো আছে, তো লিমিট যে ভ্যারিয়েবলের উপর বসছে সেটা হচ্ছে এক্স। তো এক্স এর মান শূন্যর কাছাকাছি। এখন যে ফাংশনের লিমিট বের করতে হবে সেটা হচ্ছে ওয়ান। ওয়ান যে ফাংশনটা বা ওয়ান আমরা জানি কনস্ট্যান্ট, এর মধ্যে কোনো এক্স দেখা যাচ্ছে না। তাহলে এক্স এর মান শূন্যর কাছাকাছি গেল কি গেল না, তাতে কিন্তু এই ওয়ানটার উপর কোনো তার প্রভাব পড়বে না। তার মানে ওয়ান এর উপর যে লিমিটের অ্যান্সার কিন্তু ওয়ানই থাকবে। ঠিক আছে, যেহেতু এই ওয়ানের মধ্যে কোনো এক্স নেই, তাই এক্স এর মানটা শূন্যর কাছাকাছি গেল না অন্য কোনো সংখ্যার কাছাকাছি গেল, সেটা কিন্তু ওয়ানের তাতে কোনো ম্যাটার করবে না, তাতে ওয়ানের উপর কিন্তু কোনো প্রভাব পড়বে না। ওয়ান প্রত্যেকটা ক্ষেত্রে ওয়ানই থেকে যাবে, তাই না। এক্স এর মান যদি আমি সাপোজ ওয়ান নেই, তাহলে পরেও ফাংশনটার মান ওয়ান থাকবে। এক্স এর মান 0.5 নিলেও ফাংশনটার মান ওয়ান থাকবে, এক্স এর মান 0.1 নিলেও ফাংশনটার মান ওয়ান থাকবে। তাহলে পরে আমি যা বুঝতে পারছি প্রত্যেকটা ক্ষেত্রে অ্যান্সার ওয়ান 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 থেকে যাচ্ছে। তার মানে ওয়ানের মানে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা বলছি যে ফাংশনটার লিমিট তখন ওয়ানই থাকছে। তাহলে এর থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে কোনো একটা কনস্ট্যান্টের লিমিট কিন্তু সেই কনস্ট্যান্টটাই হয়। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস মড এক্স বাই এক্স এর মান বের করব। তো আমরা মড এক্স বাই এক্স এর যে মানটা জানি সেটা হচ্ছে এক্স টেন্স টু জিরো মাইনাস মানে হচ্ছে এক্স এর সমস্ত মান শূন্যর থেকে কম। তো এক্স লেস দেন জিরো যেহেতু, তাই আমি মড এক্স বাই এক্স এর জায়গায় মাইনাস ওয়ান লিখবো। তাহলে পরের লাইনে লিমিট এক্স টেন্স টু জিরো অফ মাইনাস ওয়ান লিখে দিচ্ছি। এখন মাইনাস ওয়ানেরও লিমিটের অ্যান্সারটা কি হবে, মাইনাস ওয়ানই হবে, তাই না। মাইনাস ওয়ানের মধ্যে কোনো এক্স দেখা যাচ্ছে না, তাহলে ওর উপর লিমিট এর অ্যান্সার ওয়ান মাইনাস ওয়ানই হবে। বা দ্বিতীয়ত বলতে পারি যে কনস্ট্যান্টের উপর লিমিটের অ্যান্সারটা কি হয়, ওই কনস্ট্যান্টেই হয়, কনস্ট্যান্টের উপর কোনো প্রভাব পড়ে না। কিন্তু এটা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনটার রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটোর মান তো আসছে, কিন্তু দুটোর মান কিন্তু সমান হচ্ছে না। আমরা জানি যে কোনো একটা লিমিটের সংজ্ঞা থেকে আমরা জানি যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটের মান থাকতে হয়, একটা সসীম মান থাকতে হয় এবং মানটাকে সমান হতে হয়, তবে আমরা বলি যে ফাংশনটার লিমিট হচ্ছে সেই সসীম মানটা। আমরা 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 এই অঙ্কে দেখতে পাচ্ছি যে রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিটের সসীম মান তো এসছে, কিন্তু তারা সমান আসেনি। তাহলে আমরা বলবো যে ফাংশন যেটা, সেই ফাংশনটার সীমার কোনো অস্তিত্ব নেই। রাইট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে, লেফট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে আলাদা আলাদা করে, কিন্তু সীমার কিন্তু ওভারঅল কোনো অস্তিত্ব নেই। অতএব আমাদের কনক্লুশন হবে যে লিমিট এক্স টেন্স টু জিরো মড এক্স বাই এক্স এটার অস্তিত্ব নেই। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমাদের কনক্লুশন। তার মানে প্রতিটা ক্ষেত্রে যে কোনো একটা ফাংশনের সীমার অস্তিত্ব থাকবেই তার গ্যারেন্টি দেওয়া যায় না, তাই না। তাই কিছু ক্ষেত্রে ফাংশনের সীমার অস্তিত্ব থাকতে পারে, কিছু ক্ষেত্রে নাও থাকতে পারে। ঠিক আছে, এখন আমি আরেকটা উদাহরণ নিচ্ছি যেখান থেকে আমরা একটা নতুন জিনিস শিখবো। আরেকটা লিমিটের উদাহরণ নিচ্ছি যেটা থেকে আমরা লিমিট সংক্রান্ত একটা নতুন জিনিস শিখবো। বাট তার আগে এখান থেকে এই অঙ্কে আমরা যেটা জানলাম, যে প্রথমত জানলাম যে যে কোনো সীমার অস্তিত্ব থাকে না, তাই না। যে কোনো অপেক্ষকের 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 যে কোনো বিন্দুতে
যে কোনো বিন্দুতে সীমার অস্তিত্ব নাও থাকতে পারে, সীমার অস্তিত্ব নাও থাকতে পারে, নাও থাকতে পারে। এটা 1 নম্বর পয়েন্ট শিখলাম। আর 2 নম্বর পয়েন্ট শিখলাম যে কোনো একটা কনস্ট্যান্টের উপর যদি লিমিট অ্যাপ্লাই করা হয় তাহলে তার উপর কোনো প্রভাব পড়ে না, কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্টই থাকে। এই দুটো পয়েন্ট কিন্তু এই অঙ্কটা থেকে জানা গেল, তাই না? একই রকমভাবে আরেকটা প্রবলেম আমরা নিচ্ছি। সাপোজ এটা আমি 2 নম্বর প্রবলেম নাম দিলাম, আগেরটাকে 1 নম্বর প্রবলেম নাম দিচ্ছি, ঠিক আছে? এই প্রবলেম আমরা আলোচনা করব লিমিট x টেন্ডস টু 2 x প্লাস 2, এটা ইকুয়ালস টু কত? লিমিট x টেন্ডস টু 2 x প্লাস 2 এর মান কত, তাই না? এই ফাংশনটার লিমিটের মান কি হবে এটা আমরা আলোচনা করব। লিমিটের অস্তিত্ব থাকবে কিনা এটাও আগে আলোচনা করব, ঠিক আছে? কিন্তু শুরুতে আমরা এই যে x প্লাস 2 এটাকে কিছু একটা নাম দিচ্ছি। সাপোজ f অফ x, এটা ইকুয়ালস টু x প্লাস 2। আমরা যদি x এর জায়গায় 2 বসিয়ে দিই, কারণ x টেন্ডস টু 2 বলা আছে, তাহলে 2 হচ্ছে আমাদের লিমিটিং পয়েন্ট। তো x এর জায়গায় যদি 2 বসিয়ে দিই তাহলে f অফ 2, আমরা f অফ 2 এর মান কিন্তু এবার পাচ্ছি কত হচ্ছে 2 প্লাস 2 অর্থাৎ 4 হয়ে যাচ্ছে না? আমরা এখন যদি লেফট হ্যান্ড লিমিট বের করি, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস x প্লাস 2, এটা যদি বের করি তার জন্য আমার প্রয়োজন হবে x এর কিছু মানের। তো x এর মান এবং x প্লাস 2 এর মান, এই দুটো মানকে আমি একটু আলোচনা করব। প্রথমত আমরা লেফট হ্যান্ড লিমিট যেহেতু আলোচনা করছি, তাহলে x এর প্রথম মান আমরা নিব হচ্ছে 2 এর থেকে কম, সাপোজ 1 নিলাম। তো x এর মান যদি 1 হয় তাহলে x প্লাস 2 এর মান হয়ে যাবে 1 প্লাস 2 অর্থাৎ 3 হয়ে যাবে, তাই না? নেক্সট x এর মান আমরা 2 এর থেকে কম নেব, বাট 2 এর কাছাকাছি নেব। তো আমি 1.5 নিচ্ছি, এটা তুলনামূলক 2 এর কাছে 1 এর তুলনায়। তখন x প্লাস 2 যে মানটা পাওয়া যাবে, x এর জায়গায় 1.5 বসলে এটা হয়ে যাবে 3.5। আমি নেক্সট x এর মানটা 2 এর আরো কাছে নেব, সাপোজ 1.9 নিচ্ছি, তাহলে ভ্যালুটা আসবে 3.9। যদি x এর পরবর্তী মান আমি 1.99 নিই, তাহলে x প্লাস 2 পরবর্তী মান আসবে 3.99। x এর পরবর্তী মান যদি আমি 1.999 নিই, তাহলে f অফ x এর বা x প্লাস 2 এর মান আসবে 3.999। তাহলে আমি বুঝতে পারছি x এর মান যত 2 এর কাছাকাছি হচ্ছে ফাংশনটার মানের মধ্যে পরিবর্তন ঘটছে, তাই না? এবং ফাংশনটার মানের মধ্যে কি পরিবর্তন ঘটছে? ফাংশনটা একটা সময় 3.9999 অসংখ্য এভাবে 9 চলে আসবে। এই সংখ্যাটাকে কার সাথে অ্যাপ্রক্সিমেট করা যায়? 4 এর সাথে, না? তাহলে পরে x প্লাস 2 লিমিট তখন আমি বলছি 4। লিমিট x টেন্ডস টু 2 মাইনাস x প্লাস 2 এর অ্যান্সার হয়ে যাবে 4। একই রকম ভাবে আমি যদি রাইট হ্যান্ড লিমিটকে হিসাব করতাম, লিমিট x টেন্ডস টু 2 প্লাস x প্লাস 2 কে যদি হিসেব করতাম, তাহলে পরে আমাকে আবার একটা চার্ট বানাতে হবে x এবং x প্লাস 2 এর। এবার x এর মানগুলো আমাকে নিতে হবে 2 এর থেকে বড়, যেহেতু আমরা 2 প্লাস নিয়ে আলোচনা করছি, 2 এর থেকে বড় মান নিতে হবে। প্রথমে x এর মান নিচ্ছি 2 এর থেকে বড় 3। 3 নিলে পরে 3 প্লাস 2 5 হয়ে যাবে। x এর পরবর্তী মান 2 এর কাছাকাছি হতে হবে, কিন্তু 3 এর তুলনায় কম হতে হবে, তাহলে 2.5 নিলাম, ভ্যালুটা হয়ে যাবে 4.5। নেক্সট x এর মান আমি নিচ্ছি 2.1, ভ্যালুটা কমলো, 2 এর আরো কাছে গেল, তাহলে পরে এই ভ্যালুটা হবে 4.1। x এর পরবর্তী মান যদি আমি 2.01 নিই, এর অ্যান্সার আসবে 4.01। x এর পরবর্তী মান যদি 2.001 নিই, এটা হয়ে যাবে 4.001, তাই না? তাহলে বোঝা যাচ্ছে x এর মান যত 2 এর কাছাকাছি যাচ্ছে ফাংশনটার মান কিন্তু তত, এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে 4 এর কাছাকাছি যাচ্ছে। তার মানে রাইট হ্যান্ড লিমিটও 4ই হচ্ছে। তাহলে এই অঙ্কটা একটা অদ্ভুত ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু, এটাকে আমরা ফাংশনাল ভ্যালু বলবো, তিনটারই কিন্তু অস্তিত্ব আছে এবং তিনটাই সমান দেখা যাচ্ছে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি লিমিট x টেন্ডস টু 2 f অফ x অর্থাৎ x প্লাস 2 x প্লাস 2, এটা ইকুয়ালস টু 4, এটা ইকুয়ালস টু f অফ 2। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো যে সব x এর যে কোনো মানে যেমন ফাংশনের লিমিটের অস্তিত্ব নাও থাকতে পারে, ঠিক তেমনি x এর যে কোনো একটা মান নিচ্ছি যে মানে ফাংশনটার ফাংশনাল ভ্যালু আছে, সেই মানে কিন্তু
এক্স এর সেই মানটাতে কিন্তু লিমিটের অস্তিত্ব থাকতেও পারে এবং সেটা কিন্তু ফাংশনাল ভ্যালুর সাথে সমানও হতে পারে। ঠিক আছে, তাহলে প্রশ্ন এটা ওঠে যে আমরা কি প্রত্যেকটা অঙ্কে এভাবে কষে কষে চেক করবো, মানে এক্স এর মান বসিয়ে বসিয়ে কি চেক করবো, আইডিয়া করে করে কি বের করবো যে ফাংশনটার লিমিট কি হয়? কোনো কি এর শর্টকাট নেই? তো উত্তর হচ্ছে হ্যাঁ আছে। আমরা ডিটারমাইন করতে পারি যে কোন অঙ্কে আমরা এক্স এর মানটাকে শর্টে বের করব, কোন অঙ্কে একটু রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট কষে বের করব। ঠিক আছে, এটা একটু নিয়ম আছে। তো নিয়মটা একটু আলোচনা করি যে কখন কোন ক্ষেত্রে আমরা কি কাজ করব। ফার্স্ট অফ অল বলি যে তিন জাতীয় ফাংশন আছে, তিনটে ফাংশন বাদ দিয়ে তিনটে ফাংশন আছে, তিন ধরনের ফাংশন আছে, যে তিন ধরনের ফাংশন ছাড়া আমরা অন্য যে কোনো ফাংশনের ক্ষেত্রে এক্স এর মান সরাসরি বসিয়ে দেব। বসিয়ে দেবো বলতে সাপোজ আপনি একটা কোশ্চেন বলছি যে সাপোজ এটা আমাদের 3 নম্বর কোশ্চেন হবে না, আগেরটা 2 নম্বর কোশ্চেন ছিলাম না, হ্যাঁ 3 নম্বর কোশ্চেন। আমি বলছি যে লিমিট সাপোজ বলা হলো যে এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এটা ইকুয়ালস টু কত। আমাকে শুধুমাত্র চেক করতে হবে যে এক্স এর জায়গায় এটার লিমিট আমি বের করছি এবং এটার লিমিট বেরিয়ে যাবে শুধুমাত্র এক লাইনে। ঠিক আছে, 1 থেকে 2 লাইনের মধ্যে অ্যান্সারটা চলে আসবে। আমরা কি করব, আমরা এত কিছু ক্যালকুলেশন করব না আগের অঙ্কগুলোতে যা করেছি। লিমিটের অঙ্কের নিয়ম হচ্ছে এরকম যে আমি সরাসরি এক্স এর জায়গায় 0 বসিয়ে দেবো, যদি অসংজ্ঞাত না হয়। ঠিক আছে, মাইন্ড ইট, যদি অসংজ্ঞাত না হয় তাহলে পরে এক্স এর জায়গায় 0 বসালে পরে কিন্তু অ্যান্সার যেটা আসবে সেটাই আলটিমেটলি সীমার উত্তর চলে আসবে। ঠিক আছে, এক্স এর জায়গায় 0 বসালে পরে এখানে হয়ে যাচ্ছে 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু 0 মাইনাস 3, তার মানে ওভারঅল ভ্যালু হচ্ছে মাইনাস 3। তাহলে পরে যেটা আসলো সেটা কিন্তু একটা সসীম মান, অসংজ্ঞাত কিন্তু হলো না। তাহলে পরে আমরা সরাসরি বুঝতে পারছি, মানে তখন এই যে মাইনাস 3 যেটা আসলো এটাকেই আমরা বলবো এই সীমার মান। ঠিক আছে, তাহলে কোনো একটা সীমার ক্ষেত্রে ফাংশনটার মধ্যে এক্স এর জায়গায় যে ভ্যালুটা বলা আছে, যে লিমিটিং পয়েন্ট বলা আছে, সেই পয়েন্টটা যদি আমি বসিয়ে দিই এক্স এর জায়গায়, এক্স এর সেই লিমিটিং পয়েন্টটা যদি বসিয়ে দিই, তাতে যদি অসংজ্ঞাত না হয় তারপরে আমরা সরাসরি বসিয়ে যে অ্যান্সারটা পাবো সেটাই আলটিমেটলি সীমার মান আসবে। যেমন এই অঙ্কের মধ্যেই আমরা যদি লিমিট এক্স টেন্স টু, আমাদের বলা ছিল লিমিট এক্স টেন্স টু 2 অফ এক্স প্লাস 2, আমরা যদি এক্স এর জায়গায় সরাসরি 2 বসিয়ে দিতাম, 2 প্লাস 2 ইকুয়ালস টু 4 হলো, অসংজ্ঞাত তো হলো না, তার মানে আমি এক্স এর জায়গায় 2 বসাতে পারবো। ঠিক আছে, যেমন 3 নম্বর অঙ্কে আমি এক্স এর জায়গায় 0 বসাতে পারলাম যে কারণে, ঠিক তেমনই 2 নম্বর অঙ্কে এক্স এর জায়গায় 2 বসানো যেত। খেয়াল রাখতে হবে যাতে অসংজ্ঞাত না হয়। কিন্তু 3 ধরনের ফাংশন আছে, যে 3 ধরনের ফাংশনের ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি না। সেই 3 ধরনের ফাংশনের ক্ষেত্রে আমাদের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটকে বের করতেই হয়। সেই 3টে ফাংশন সম্পর্কে একটু লেখাচ্ছি। ঠিক আছে, তো নেক্সট হেডিং হচ্ছে যে নিম্নলিখিত 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 ফাংশনগুলির ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট ও রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করতে হয়। 3 ধরনের এরকম ফাংশন আছে যাদের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করতে হয়। অবশিষ্ট ফাংশনগুলির ক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট বের না করে সরাসরি অঙ্কে এক্স এর জায়গায় এক্স এর লিমিটিং পয়েন্টটা বসিয়ে চেক করলেই হলো, অসংগত না হলেই হবে। ঠিক আছে, কোন 3 ধরনের ফাংশন? ফার্স্ট অফ অল স্কোয়ার রুট ফাংশন। প্রথম যে ফাংশনটাকে বলবো সেটা হচ্ছে স্কোয়ার রুট ফাংশন। এটারও শর্ত আছে, যদি রুটের ভেতরে, এর কন্ডিশন হচ্ছে যদি রুট এর ভেতর এক্স এর মানের জন্য শূন্য আসে। ঠিক আছে, এক্স এর মানের জন্য শূন্য আসে। স্কোয়ার রুট ফাংশনদের ক্ষেত্রে যদি রুটের ভেতরে এক্স এর মানের জন্য শূন্য পাওয়া যায় তবে আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটকে চেক করব। ঠিক আছে, কিছু বোঝা গেল না? উদাহরণ দিচ্ছি যার জন্য। ঠিক আছে, তাহলে এ নাম্বার উদাহরণ আমি দিচ্ছি, বা এটা আমাদের
কত নম্বর উদাহরণ হওয়া উচিত? এটা আমাদের উদাহরণ হওয়া উচিত 4 নম্বর উদাহরণ। তো আমি 4 নম্বর উদাহরণ দিয়ে বলছি যে লিমিট, সাপোজ বলা হলো যে x টেন্স টু 2 রুট ওভার অফ x মাইনাস 2 এটা ইকুয়ালস টু কত? লিমিট x টেন্স টু 2 রুট ওভার অফ x মাইনাস 2 এটা ইকুয়ালস টু কত? তো আমি x এর জায়গায় যদি 2 বসিয়ে দিই তাহলে রুটের ভেতর কি 0 আসছে কি আসছে না, তাই না? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে x এর জায়গায় যদি 2 বসানো হয় 2 মাইনাস 2 রুটের ভেতরে কিন্তু 0 চলে আসছে। তাহলে এই অঙ্কে আমাকে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট নির্ণয় করতেই হবে, ঠিক আছে? আমরা লিমিট x টেন্স টু 2 প্লাস রুট ওভার অফ x মাইনাস 2 এটা বের করব। এখন লিমিট x টেন্স টু 2 প্লাস রুট ওভার অফ x মাইনাস 2, x এর মান যত 2 এর কাছাকাছি কিন্তু 2 এর থেকে বড়, তাই না? x এর সাপোজ প্রথম মান আমি নিচ্ছি হচ্ছে 3, রুট ওভার x মাইনাস 2 এর অ্যান্সার পাবো হচ্ছে 1, তাই না? কারণ রুট ওভার 3 মাইনাস 2 হয়ে যাবে, 3 মাইনাস 2 মানে 1 হয়, 1 এর রুট 1ই লিখবো। তাহলে রুট x মাইনাস 2 এর প্রথম মান আমি পাচ্ছি 1। নেক্সট আমি x এর ভ্যালু নিচ্ছি 2.5, আমাকে 2 এর কাছাকাছি নিতে হবে, তাহলে 3 এর থেকে এখন 2.5 হতে হবে, তারপরে ধীরে ধীরে আমরা 2 এর ক্লোজ নিয়ে নেবো ভ্যালুটাকে। তাহলে রুট ওভার অফ 2.5 মাইনাস 2, তাহলে রুট ওভার অফ 2.5 মাইনাস 2 হিসাব করে দেখতে হবে কত হয়। রুট ওভার অফ ব্র্যাকেট 2.5 মাইনাস 2 এটা হয়ে যাচ্ছে পয়েন্ট 0.07071 এটা হচ্ছে 2.5 এর ভ্যালু, ঠিক আছে? নেক্সট আমি যদি 2.15 এর বদলে 2.1 নিতাম, ঠিক আছে, x এর পরবর্তী ভ্যালু যদি 2.1 নিতাম তাহলে এইখানে ভ্যালুটাও চলে আসছে 0.312766। x এর নেক্সট ভ্যালু যদি আমি আরো কম নিতাম, সাপোজ 2.01 মাইনাস 2 করে দিচ্ছি, তাহলে রুট ওভার অফ এটার ভ্যালু হয়ে যাচ্ছে 0.1, ঠিক আছে? রুট ওভার অফ এটার ভ্যালু হয়ে যাচ্ছে 0.1, তাহলে 2.01 নিলে পরে এর ভ্যালু হচ্ছে 0.1। ভ্যালুটা কিন্তু ধীরে ধীরে তাহলে আমি দেখতে পাচ্ছি 1 থেকে এটা হলো মানে কমে গেল, তার থেকে 0.3 হয়ে গেল আরো কমলো, তার থেকে 0.1 হলো আরো কমলো। নেক্সট x এর ভ্যালু যদি আমি 0.01 নিই যা মাইনাস 2, এটা হয়ে যাবে ব্র্যাকেটে 2.001 যদি নিই তাহলে এটা ভ্যালু হয়ে যাচ্ছে 0.03162, তার মানে ভ্যালুটা আরো কমলো, তাই না? আমি যত 2 পয়েন্টের পরে যদি 3টা শূন্য 1 নিই তাহলে পয়েন্টের পরে কিন্তু শূন্যর সংখ্যা আরো বাড়বে। তাহলে আমি বুঝতে পারছি যে ভ্যালুটা ধীরে ধীরে কমছে এবং ধীরে ধীরে কমতে কমতে কার দিকে যাচ্ছে? এটা 0-র দিকে অ্যাপ্রোচ করছে, তাই তো? তাহলে আমরা লিখবো যে রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু হয়ে যাচ্ছে 0। তাহলে লিমিট x টেন্স টু 2 প্লাস রুট ওভার অফ x মাইনাস 2 এর অ্যান্সার হয়ে যাচ্ছে 0, ঠিক আছে? তাহলে আমাকে বুঝতে হবে যে যত x এর মান 2 এর কাছাকাছি রুট ওভার অফ x মাইনাস 2 এর মান তত 0 এর কাছাকাছি। এখন আমরা লেফট হ্যান্ড লিমিট বের করব। লিমিট x টেন্স টু 2 মাইনাস রুট ওভার অফ x মাইনাস 2, একই রকম ভাবে আমাকে আবার চার্ট বানাতে হবে x আর রুট ওভার অফ x মাইনাস 2। x এর প্রথম যে মানটা নিব সেটা 2 এর থেকে কম হওয়া উচিত, সাপোজ 1 নিচ্ছি, তো 1 নিলে পরে এখানে ভ্যালু হয়ে যাবে রুট ওভার অফ 1 মাইনাস 2, দ্যাট ইজ রুট ওভার অফ মাইনাস 1 ইকুয়ালস টু অস্তিত্ব নেই। কি হলো ব্যাপারটা? আমরা যেখানে কাজ করছি, আমরা যে ফিল্ডে কাজ করছি, যে সমস্ত সংখ্যা নিয়ে কাজ করছি তারা সবাই কিন্তু বাস্তব সংখ্যা। আমরা জাস্ট আগের যে আগের ক্লাসগুলোতে আমরা জাস্ট করে আসলাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আমরা জানি যে রুট ওভার অফ মাইনাস 1 এটা মানে আই হয়, এবং আই মানে যেখানে আই আছে সেটা মানেই হচ্ছে অবাস্তব সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, তাই তো? তো আমাদের ক্যালকুলেশনে যেহেতু এক্স একটা বাস্তব সংখ্যা, তার মানে এর কোনো অবাস্তব অংশ থাকবে না। মানে আই বলতে কোনো কিছুর কিন্তু এখানে টেকনিক্যালি অস্তিত্বই নেই, যেহেতু আমরা বাস্তব ফিল্ডে কাজ করছি, যেহেতু আমরা বাস্তব সংখ্যাদের মাঝখানে কাজ করছি, তাই এখানে আই বা রুট ওভার অফ মাইনাস 1 রুটের ভেতরে কোনো নেগেটিভ সংখ্যার কিন্তু অ্যাকচুয়ালি কোনো অস্তিত্বই নেই। তাই এক্ষেত্রে আমরা রুট ওভার অফ মাইনাস 1কে আই লিখবো না, আমরা বরং লিখে দেবো যে রুট ওভার অফ মাইনাস 1 ইকুয়ালস টু অস্তিত্ব নেই। তাহলে x ইকুয়ালস টু 1 নিলাম, আমরা কিন্তু কোনো অস্তিত্ব পাচ্ছি না। x এর মানটা যদি আমি 2 এর কাছাকাছি নিই,
ঠিক আছে, সাপোজ 1.5 নিলাম, 2 এর কাছাকাছি কিন্তু 2-এর থেকে ছোট, তাহলে পরে এটা হয়ে যাবে √(-0.5), আবার রুটের ভেতরে নেগেটিভ, তার মানে এটারও অস্তিত্ব থাকবে না। একটু যদি খেয়াল করা হয় তাহলে আমি বুঝতে পারবো যে এক্স এর মান যতক্ষণ অব্দি 2-এর থেকে কম হবে, যেহেতু এখানে x-2 আছে, তা যেটা এক্স এর মান হবে তার থেকে 2কে বিয়োগ করতে হবে। এখন এক্স এর মান যদি নিজেই 2-এর থেকে কম হয়, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রুটের ভেতরে নেগেটিভ সংখ্যাই আসবে। তাহলে আমরা কিন্তু লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে যে ক্যালকুলেশনগুলো করা হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে আমরা একটাই উত্তর পাবো যে অস্তিত্ব নেই। তার মানে এই লিমিটটারই তখন বলা হবে যে অস্তিত্ব নেই। তাহলে আমরা বুঝতে পারছি যে কেন রুট ফাংশনের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটকে চেক করতে হয়। কারণ রুট ফাংশনের ক্ষেত্রে কোনো একটা লিমিটের কিন্তু অস্তিত্ব নাও থাকতে পারে। এখন যদি লেফট হ্যান্ড লিমিটের অস্তিত্ব, সাপোজ রাইট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে আমাদের অঙ্কে, যেমন রাইট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে, লেফট হ্যান্ডের অস্তিত্ব নেই, তাহলে আমাদের ওভারঅল অ্যান্সারটা হবে যে লিমিটটারই অস্তিত্ব নেই। মানে লিমিট এক্স টেন্স টু 2 √(x-2) এটারই অস্তিত্ব থাকবে না, তাই না? অস্তিত্ব নেই। ঠিক আছে, এই জন্য আমরা যখন রুটের ভেতরে 0 আসে তখন কিন্তু, মানে এক্স এর মানের জন্য যদি রুটের ভেতরে 0 আসে, তাহলে পরে কিন্তু আমরা রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটকে চেক করে তারপরে অঙ্কটা কষে রাখি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্কোয়ার রুট ফাংশনের কনসেপ্ট। কিন্তু স্কোয়ার রুট ফাংশন থাকলেই যে আমাকে সবসময় রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট চেক করতে হবে তারও কোনো মানে নেই। সাপোজ কোয়েশ্চেন নাম্বার 5 আমাদের বলা আছে যে লিমিট এক্স টেন্স টু 2 √(x-) সাপোজ বলা আছে 1, এটা ইকুয়ালস টু কত হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশনটার মধ্যে লিমিট এক্স টেন্স টু 2 √(x-1) বলা আছে। আমরা যদি এক্স এর জায়গায় 2 বসিয়ে দিই, যেহেতু এক্স টেন্স টু 2 বলা আছে, তাহলে রুটের ভেতরে কিন্তু 2 - 1 হচ্ছে, মানে √(1), অর্থাৎ 0 হচ্ছে না কিন্তু। আর √1 এর ভ্যালু কত হবে? 1ই হয়। তাহলে এক্ষেত্রে আমরা সরাসরি এক্স এর জায়গায় 2 বসাতে পারবো। এক্ষেত্রে আমরা রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিটের দরকার হবে না। ঠিক আছে, এভাবে আমরা কোনো একটা ফাংশনের ক্ষেত্রে, কোন রুট বিশিষ্ট ফাংশনের ক্ষেত্রে এক্স এর জায়গায় আমরা লিমিটটা সরাসরি বসিয়ে অ্যান্সারটা বের করতে পারি, আর কাদের ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটকে চেক করতে হয় সেটা কিন্তু ডিস্টিংগুইশ করতে পারছি, তাই না? খেয়াল রাখতে হবে রুট বিশিষ্ট ফাংশনের ক্ষেত্রে অলওয়েজ রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট চেক করতে হবে যদি রুটের ভেতরে এক্স এর মানের জন্য 0 আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রথম ক্যাটাগরির ফাংশন, স্কোয়ার রুট ফাংশন। দ্বিতীয় যে ক্যাটাগরির ফাংশন সেগুলোকে আমরা বলে থাকি ব্রেকিং ফাংশন। ঠিক আছে, সেকেন্ড যে ক্যাটাগরির ফাংশন নিয়ে আমরা আলোচনা করব তাদেরকে আমরা বলি ব্রেকিং ফাংশন। ব্রেকিং ফাংশন, ঠিক আছে। ব্রেকিং ফাংশন কি জিনিস একটা উদাহরণ দিয়ে আমি বুঝাচ্ছি। তো এটা হবে আমাদের 6 নম্বর উদাহরণ। সাপোজ একটা ফাংশন বলা আছে যে f(x) এটা ইকুয়ালস টু, সাপোজ বলা আছে 3x-2 যদি x লেস দেন 0 হয়, আর বলা আছে 2 - 3x যদি x গ্রেটার দেন 0 হয়। আমাদের জিজ্ঞেস করলো যে তবে লিমিট x টেন্স টু 0 f(x) এটা ইকুয়ালস টু কত হবে? ঠিক আছে, লিমিট x টেন্স টু 0 f(x) এটা ইকুয়ালস টু কত হবে? তো আমরা দেখতে পাচ্ছি যে f(x) একটা ফাংশন যার একাধিক চেহারা আছে, তাই না? একটু আগে আমরা মড ফাংশন নিয়ে আলোচনা করছিলাম, মড ফাংশনেরও কিন্তু একাধিক চেহারা থাকে, এই ফাংশনটারও একাধিক চেহারা আছে। যে সমস্ত ফাংশন একাধিক চেহারা সম্পন্ন হবে, যাদের একাধিক আকৃতি আছে, ঠিক আছে, যারা ভিন্ন শর্তের আন্ডারে ভিন্ন আকৃতি গ্রহণ করে, তাদেরকে আমরা বলে থাকি ব্রেকিং ফাংশন। এবং এই জাতীয় ফাংশনের এক্স এর কোনো না কোনো মানে দুর্বলতা থাকে। ঠিক আছে, যেমন এই ফাংশনটা এক্স এর মান যখন 0 থেকে কম তখন এই ফাংশনটা হয় 3x-2, আর এক্স এর মান যখন 0 থেকে বেশি তখন ফাংশনটা হয় 2 - 3x। তাহলে এক্স এর মান 0-র কম না 0-র বেশি তার উপর ভিত্তি করে ফাংশনটার আলাদা আলাদা ফিগার হয়ে যাচ্ছে, আলাদা আলাদা চেহারা হয়ে যাচ্ছে, যার জন্য আমরা এই 0-কে বলবো হচ্ছে ফাংশনটার ব্রেকিং পয়েন্ট। ঠিক আছে, এই 0-কে বলা হবে এই ফাংশনটার ব্রেকিং পয়েন্ট।
মানে এক্স এর যে মানের জন্য ফাংশনটা ব্রেক হয় সেই ফাংশনটাকে বলা হয় ফাংশনটার ব্রেকিং পয়েন্ট। মডুলাস ফাংশনেরও কিন্তু এরকম একাধিক চেহারা থাকে, যার জন্য মড ফাংশনকেও কিন্তু আমরা ব্রেকিং ফাংশন বলতে পারি, এবং এই মড ফাংশনেরও কিন্তু ব্রেকিং পয়েন্ট পাওয়া যায়। যখন ব্রেকিং ফাংশনের ব্রেকিং পয়েন্টেই, যখন আবার বলছি, যখন ব্রেকিং ফাংশনের ব্রেকিং পয়েন্টেই লিমিট চেক করতে বলবে, তখন রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট চেক করাটা ম্যান্ডেটরি। ঠিক আছে, যেমন আমাদের এই অঙ্কে ব্রেকিং পয়েন্ট হচ্ছে 0 এবং এক্স টেন্স টু 0ই বলেছে ফাংশনটার লিমিট চেক করার জন্য। তাহলে আমাকে এক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট চেক করতেই হবে। ঠিক আছে, যদি 0 না বলে অন্য কোনো সংখ্যা বলতো, তাহলে আমাদের রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট চেক করতে হতো না, আমরা সরাসরি অ্যান্সার পেয়ে যেতাম। ঠিক আছে, যেহেতু 0তে বলেছে 0 ব্রেকিং পয়েন্ট, তাই আমরা রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট চেক করব। তো ফার্স্ট অফ অল লেফট হ্যান্ড লিমিট দিয়ে শুরু করছি, যে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, দেখি কত আসে। লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস, এই কথাটার মানে বুঝতে হবে। এক্স টেন্স টু 0 মাইনাস কথাটার মানে এক্স এর সমস্ত মান 0-র কাছাকাছি কিন্তু 0-র থেকে কম। তো এক্স এর মান যদি 0-র থেকে কম হয়, এক্স লেস দেন 0 যদি হয়, তাহলে এফ এক্স এর যে চেহারাটা আমরা গ্রহণ করি সেটা হচ্ছে 3x মাইনাস 2। তাহলে আমরা এফ এক্স এর জায়গায় 3x মাইনাস 2 লিখে দিব। এখন এখানে তো আমি এক্স এর জায়গায় 0 বসালে পরে আমরা দেখতে পাচ্ছি যে এটা অসংজ্ঞাত হচ্ছে না, তাহলে আমি কিন্তু এক্স এর জায়গায় সরাসরি 0 বসিয়ে দিতে পারবো। লিমিটের যেটা সাধারণ কনসেপ্ট একটু আগে আলোচনা করলাম, যে এক্স এর জায়গায় লিমিটিং ভ্যালুটা বসিয়ে দেওয়া যাবে যদি অসংজ্ঞাত না হয়। আমাদের যেহেতু এক্ষেত্রে অসংজ্ঞাত হচ্ছে না, আমি এক্স এর জায়গায় সরাসরি এক্স এর যে মান, যে লিমিট, সেই লিমিটটা বসিয়ে দিলাম 0, তাতে অ্যান্সারটা আসলো -2, মানে লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু হয়ে যাচ্ছে -2। একই রকমভাবে আমরা যদি রাইট হ্যান্ড লিমিটকে চেক করি, এক্স টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স, এটাকে যদি চেক করি তাহলে এটা হবে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, প্লাস না দিলেও হবে কারণ আমি এখন ফাংশনটার চেহারাটাকে আইডেন্টিফাই করে নিব। এই 0 প্লাস 0 মাইনাস এর কাজ হচ্ছে ব্রেকিং ফাংশনদের চেহারাকে আইডেন্টিফাই করা, তাহলে এটা 2 মাইনাস 3x হবে। এক্ষেত্রে আমরা এক্স এর জায়গায় যদি 0 বসিয়ে দিই, অসংজ্ঞাত হচ্ছে না, অ্যান্সারটা হচ্ছে 2, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিটেরও অস্তিত্ব আছে, রাইট হ্যান্ড লিমিটেরও অস্তিত্ব আছে, কিন্তু দুজনের মান আলাদা, তাই আমরা বলবো যে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স এর অস্তিত্ব নেই, এর অস্তিত্ব নেই। এভাবে আমরা একটা ব্রেকিং ফাংশনের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের মানকে চেক করে থাকি। ঠিক আছে, এভাবে কোনো একটা ব্রেকিং ফাংশনের লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের মানকে আমরা চেক করে থাকি, এবং ব্রেকিং ফাংশনের যদি ব্রেকিং পয়েন্টে লিমিট বের করতে বলে, তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করতেই হবে। ঠিক আছে, সাপোজ আমাদেরকে এই সেম প্রশ্নই জিজ্ঞেস করেছে, বাট এখানে আমাদের লিমিট এক্স টেন্স টু 0 না বলে এক্স টেন্স টু 2 বলা আছে এবং এফ এক্স বলা আছে। ঠিক আছে, এটার মান কত হবে? এটার লিমিট কি একই রকমভাবে আমাকে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করে করতে হবে, নাকি আমি বের না করেও অ্যান্সারটা বের করতে পারবো, এবং অ্যান্সার তাহলে কত আসবে? যারা ভিডিওটা দেখছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তরটা বলবে যে এই লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স 6 নম্বর অঙ্কের ক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু 2 এফ অফ এক্স এর অ্যান্সার কি হবে। যা সঠিক অ্যান্সার হবে তার পাশে আমি হার্ট সিম্বলে ক্লিক করে রাখবো, যাতে বাকিরা বুঝতে পারে যে সঠিক উত্তর কি ছিল। নেক্সট আমরা 3 ধরনের ফাংশন সম্পর্কে আলোচনা করছিলাম, যাদের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট চেক করতে লাগে। যাদের মধ্যে থেকে প্রথমটা হলো স্কোয়ার রুট ফাংশন এবং দ্বিতীয়টা হলো ব্রেকিং ফাংশন। তৃতীয় যে ক্যাটাগরির ফাংশনের ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট চেক করতে হয়, তাদের নাম হচ্ছে, তো এটাকে আমরা রোমান 3 দিয়ে বলবো, তাদের নাম হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ইন্টিজার ফাংশন, ঠিক আছে, ফাংশন, বা এর আরেকটা নামও আছে, এটাকে বলা হয় বক্স ফাংশন, এটাকে বলা হয় বক্স ফাংশন। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অর বক্স ফাংশন, এই জাতীয় ফাংশনেরও কিন্তু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট চেক করতে হয়। ঠিক আছে, এই ফাংশন, এটা কি ফাংশন এটাই এখন ডিসকাস করা হবে। তো কোনো একটা ভ্যারিয়েবল এক্স বা কোনো একটা সংখ্যা, সাপোজ 5.2, এর উপর যদি আমরা বক্স ফাংশনকে অ্যাপ্লাই করি, বক্স ফাংশন দেখতে কিরকম হয়, থার্ড ব্র্যাকেটের মধ্যে 5.2কে লিখছি,
তো এটাকে উচ্চারণ করবো বক্স 5.2, ঠিক আছে, এটা উচ্চারণ হবে বক্স 5.2, বক্স 5.2। এর অ্যান্সার হবে হচ্ছে 5। বক্স 5.2 এর উপর যদি বক্স ফাংশন অ্যাপ্লাই করা হয় অ্যান্সার হবে 5। আমি তারপরে বলছি যে বক্স যদি আমরা 4.31 নিতাম তাহলে পরে অ্যান্সারটা হয়ে যেত 4। যদি আমরা বক্স 0.21 নিই অ্যান্সারটা হবে 0। যদি আমরা বক্স -1.23 নিই অ্যান্সারটা হবে -2। তাহলে কোশ্চেন হচ্ছে যে বক্স ফাংশন কি করে কাজ করছে, যে বক্স ফাংশনের তাহলে কি করে হিসাবগুলো করছি, কি করে এই অ্যান্সারগুলো আমি লিখছি। তো বেসিক্যালি এর সংজ্ঞাটা হচ্ছে এর মেইন ক্যালকুলেটিভ পার্ট, মানে আমরা এর উপর যে ক্যালকুলেশনগুলো করছি সেটা এর সংজ্ঞার উপর ভিত্তি করে করছি। বক্স এক্স এই কথাটা মানে কি? বক্স এক্স কথাটা মানে হচ্ছে সর্ববৃহৎ 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 পূর্ণ সংখ্যা যার মান লেস দেন অর ইকুয়াল টু এক্স। সর্ববৃহৎ পূর্ণ সংখ্যা যার মান লেস দেন অর ইকুয়াল টু এক্স। বক্স এক্স এর অ্যান্সার কি হবে? সর্ববৃহৎ পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে, সব থেকে বড় পূর্ণ সংখ্যা অ্যান্সারটা আসবে যার মান এক্স এর থেকে হয় ছোট বা সমান। তো বক্স 5.2, যার জন্য বক্স 5.2 এর থেকে ছোট ইন্টিজার বা পূর্ণ সংখ্যা কারা? 5, 4, 3, 2, 1, 0, -1, -2 ইত্যাদি ইত্যাদি। এদের মধ্যে থেকে সব থেকে বড় কে? 5, যার জন্য অ্যান্সার হয়ে গেল 5। 4.31 এর ক্ষেত্রে আমি বলি 4.31 এর থেকে ছোট পূর্ণ সংখ্যা কারা? 4, 3, 2, 1, 0, -1, -2 ইত্যাদি। তাদের মধ্যে থেকে সব থেকে বড় কে? 4, তার জন্য অ্যান্সার হয়ে গেল 4। একই কারণে 0.21 এর বক্সের অ্যান্সার হয়ে গেল 0 এবং -1.23 -1.23 থেকে ছোট ইন্টিজার বা পূর্ণ সংখ্যা হচ্ছে -2, -3, -4 ইত্যাদি ইত্যাদি। -1 কিন্তু -1.23 থেকে ছোট না, -1 কিন্তু -1.23 থেকে বড় সংখ্যা। প্রথমে -1 আসবে, তারপরে আসবে -1.23, তারপরে আসবে -2, তাই না? এক মিনিট, -1, -1.23, -2 এভাবে সংখ্যাগুলো আসে। তাহলে আমি বুঝতে পারছি -1 এর বাঁ দিকে কিন্তু -1.23 থাকবে। কোনো একটা সংখ্যার বাঁ দিকে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলো মানে প্রদত্ত সংখ্যার থেকে ছোট হয়। যত বাঁ দিকে যাওয়া যায় সংখ্যাগুলো তত কমতে থাকে, সংখ্যা রেখা বরাবর যত ডান দিকে আমরা অ্যাপ্রোচ করি সংখ্যার মান তত বাড়তে থাকে। তাহলে -1.23 থেকে ছোট পূর্ণ সংখ্যা হচ্ছে -2, -3, -4 ইত্যাদি ইত্যাদি। তাদের মধ্যে সব থেকে বড় হচ্ছে -2, যার জন্য বক্স -1.23 অ্যান্সার হয়ে গেল -2। এভাবে বক্স ফাংশন কাজ করে, ঠিক আছে। এখন আমাদেরকে বক্স ফাংশনকে অ্যাপ্লাই করা শিখতে হবে ইন্টারভ্যালের উপর, ঠিক আছে। ইন্টারভ্যালকে নিয়ে আমাদের কাজ করতে হবে। সাপোজ ইন্টারভ্যাল মানে হচ্ছে 4 ধরনের ইন্টারভ্যাল হয়: ওপেন, ক্লোজড, সেমি ওপেন, সেমি ক্লোজড, তাই না? আমরা সাপোজ বললাম যে 2,3, ঠিক আছে, 2,3 এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বললাম, এটাকে উচ্চারণ করব ওপেন ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল 2,3। এই কথাটা মানে হচ্ছে, এর উচ্চারণ হচ্ছে এটা, এই কথাটা মানে হচ্ছে সেই সমস্ত সংখ্যা, সেই সমস্ত বাস্তব সংখ্যা যারা 2 থেকে 3 এর মধ্যে আছে, ঠিক আছে, সেই সমস্ত বাস্তব সংখ্যা যাদের মান 2 থেকে 3 এর মধ্যে, তারা সবাই এই ইন্টারভ্যাল অর্থাৎ এই সেটের মধ্যে বিলং করবে। যদি আমি এটাকে থার্ড ব্র্যাকেটে 2,3 লিখতাম তাহলে উচ্চারণ করতাম ক্লোজড ইন্টারভ্যাল, ক্লোজড ইন্টারভ্যাল 2,3। এবং এই কথাটা মানে হতো সেকেন্ড ব্র্যাকেটে এক্স বিলংস টু আর সাচ দ্যাট 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু 3, ঠিক আছে। এটাকে বলা হয় ক্লোজড ইন্টারভ্যাল 2,3। এভাবে 4 ধরনের ইন্টারভ্যাল হয়, তাদের মধ্যে থেকে
ফার্স্টেরটা হচ্ছে ওপেন ইন্টারভেল, সেকেন্ডেরটা হচ্ছে ক্লোজড ইন্টারভেল। তো আমি 4 ধরনের ইন্টারভেল সম্পর্কে একটু লিখে দিই। ফার্স্টে আসবে হচ্ছে ওপেন ইন্টারভেল এ কমা বি। ওপেন ইন্টারভেল এ কমা বি কথাটা মানে হচ্ছে এক্স বিলংস টু আর, এক্স বিলংস টু আর সাচ দ্যাট এ লেস দ্যান এক্স লেস দ্যান বি। এক্ষেত্রে কিন্তু বি এর থেকে বড় সংখ্যা। সেই সমস্ত বাস্তব সংখ্যা যারা এ এর থেকে বড় বাট বি এর থেকে ছোট তারা থাকবে এই এ কমা বি ওপেন ইন্টারভেলের মধ্যে। এর উচ্চারণ হচ্ছে ওপেন ইন্টারভেল এ কমা বি। ঠিক আছে, এটাকে উচ্চারণ করা হয় ওপেন ইন্টারভেল, ওপেন ইন্টারভেল, ইন্টারভেল এ কমা বি। তারপরে আসে ক্লোজড ইন্টারভেল এ কমা বি। ক্লোজ ইন্টারভেল এ কমা বির মানে হচ্ছে আগের যে উদাহরণটার মতন মানে মিনিংটা হবে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স লেস দ্যান অর ইকুয়াল টু বি। এটাকে বলা হবে ক্লোজড ইন্টারভেল এ কমা বি। ক্লোজড ইন্টারভেল, ইন্টারভেল এ কমা বি। তারপরে আসবে সেমি ওপেন ইন্টারভেল এ কমা বি। শুরু হবে এর পর থেকে শেষ হবে বিতে। ঠিক আছে, শুরু হবে এর পর থেকে শেষ হবে বিতে। এটা কি হবে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এ লেস দ্যান এক্স লেস দ্যান অর ইকুয়াল টু বি। প্রথম ওপেন ইন্টারভেল আর ক্লোজ ইন্টারভেল দেখতে একই রকম, কিন্তু দুটোর মধ্যে তফাৎ আছে। ওপেন ইন্টারভেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান এর থেকে বড় হয় বাট বি এর থেকে স্ট্রিক্টলি ছোট হয়, তাই না? এর থেকে বড় হয় এবং বি এর থেকে ছোট হয়। কিন্তু ক্লোজ ইন্টারভেলে দেখতে পাচ্ছি এক্স এর মান এর থেকে বড় বা সমান হয়, বি এর থেকে ছোট বা সমান। তার মানে যেটা ক্লোজ ইন্টারভেল সেখানে এ আর বি এই দুটো সংখ্যা কিন্তু থাকবে, কিন্তু ওপেন ইন্টারভেলের ক্ষেত্রে কিন্তু এ আর বি সংখ্যা দুটো শুধুমাত্র নোটেশনে আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সেটটার মধ্যে বা ইন্টারভেলটার মধ্যে কিন্তু এ কমা বি মানে সংখ্যা দুটো কিন্তু অ্যাকচুয়ালি নেই। ঠিক আছে, তারা শুধুমাত্র নোটেশনের জন্য ব্যবহার করা হচ্ছে এ আর বি কে, অ্যাকচুয়ালি তারা ওই সেটটার মধ্যে বিলং করে না, বাট ক্লোজড ইন্টারভেলের ক্ষেত্রে করে। সেমি ওপেন ইন্টারভেলের ক্ষেত্রে কি হয়, প্রথম সংখ্যাটা বিলং করে না বাট সেকেন্ড যে সংখ্যাটা বি, যেটা বি সংখ্যাটা কিন্তু সেটটার মধ্যে থাকবে। ঠিক আছে, এটাকে উচ্চারণ করা হয় সেমি ওপেন ইন্টারভেল, সেমি ওপেন ইন্টারভেল এ কমা বি। তারপরে আসে হচ্ছে সেমি ক্লোজড ইন্টারভেল। সেটা কি, থার্ড ব্র্যাকেটে এ কমা ফার্স্ট ব্র্যাকেটে বি। এটার মানে হচ্ছে এক্স বিলংস টু আর সাচ দ্যাট এ লেস দ্যান অর ইকুয়াল টু এক্স লেস দ্যান বি। এটাকে উচ্চারণ করা হয় সেমি সেমি ক্লোজড ইন্টারভেল, ক্লোজড ইন্টারভেল, ইন্টারভেল এ কমা বি। ঠিক আছে, এটাকে উচ্চারণ করব আমরা সেমি ক্লোজড ইন্টারভেল এ কমা বি। এভাবে 4 প্রকারের ইন্টারভেল হয়ে থাকে। ঠিক আছে, আমরা এই 4 প্রকারের ইন্টারভেলের উপর বক্স ফাংশনকে অ্যাপ্লাই করা শিখব। তো তার জন্য আমি একে একে আমার উদাহরণ চাই তার জন্য। ঠিক আছে, তো আমি 2,3 এই ইন্টারভেলটা নিয়ে কাজ করছি। আমরা ফার্স্ট অফ অল বলছি যে এক্স বিলংস টু 2,3, এক্স বিলংস টু বললাম ওপেন ইন্টারভেল 2,3, এবং আমি দেখতে যাচ্ছি যে তাহলে পরে বক্স এক্স এর মান কি হয়। তো এক্স বিলংস টু ওপেন ইন্টারভেল 2,3 মানে 2 লেস দ্যান এক্স লেস দ্যান 3, এবং সেই কথাটার যদি হয় তাহলে তবে বক্স এক্স এর মান কি হবে। বক্স এক্স এর মান সেক্ষেত্রে কি হবে, আমার একটা সংখ্যা চাই, যে সাপোজ এমন একটা সংখ্যা যে সংখ্যাটা 2 থেকে 3-এর মধ্যে আছে। তো সাপোজ 2.5, 2.5-এর উপর যদি বক্স অ্যাপ্লাই করা হয় তাহলে অ্যান্সারটা কত হয় 2, কারণ 2.5-এর থেকে ছোট কতগুলো যে পূর্ণ সংখ্যাগুলি আছে তারা হচ্ছে 2, 1, 0, -1, -2, তাদের মধ্যে থেকে সব থেকে বড় হচ্ছে 2, তাই 2.5-এর বক্সে অ্যান্সার হয়ে যাবে 2। একই রকমভাবে আরেকটা যদি পূর্ণ সংখ্যা নিই, সাপোজ আরেকটা যদি সংখ্যা নিই যে সংখ্যাটা 2 থেকে 3-এর মধ্যে থাকবে, সেটা হবে 2.8, 2.8-এর উপর যদি বক্স অ্যাপ্লাই করি তাও অ্যান্সার 2। আমি যদি 2.81 নিই তাও বক্সে অ্যান্সার 2। আমি 2 থেকে 3-এর মধ্যে যে সংখ্যাই নিই না কেন অ্যান্সার কিন্তু প্রতিবার আমরা একটাই পাবো, সেটা হচ্ছে 2, তাই না? তাহলে পরে আমি বুঝতে পারছি এক্স বিলংস টু 2,3 ওপেন ইন্টারভেল 2,3 হলে পরে বক্স এক্সে অ্যান্সার হয়ে যাচ্ছে 2। আমরা যদি ক্লোজ ইন্টারভেল 2,3-এর উপর নিতাম তাহলে পরে আমি বুঝতাম যে এক্ষেত্রে এক্স এর মান 2 থেকে 3-এর মধ্যে, তবে বক্স এক্স এর মান কি হতো। তো এক্ষেত্রে এক্স এর 3টা পসিবিলিটি আছে।
হয় এক্স এর মান 2 হতে পারে, বা 2 থেকে 3-এর মধ্যে হতে পারে, অথবা এক্স ইকুয়ালস টু 3 হতে পারে। যদি এক্স এর মান 2 হয়, ঠিক আছে, সাপোজ এক্স এর মান 2, মানে বক্স এক্স এর মধ্যে এক্স এর জায়গায় 2 বসছে, বক্স 2 এর অ্যান্সার কি হবে? সংজ্ঞানুসারে বক্স 2 এর অ্যান্সার হবে হচ্ছে এমন একটা পূর্ণ সংখ্যা যার মান 2 এর থেকে ছোট বা 2 এর সমান। এমন পূর্ণ সংখ্যা যার মান 2 এর থেকে ছোট বা 2 এর সমান। এখন 2 নিজেই একটা পূর্ণ সংখ্যা, তাই 2 এর সমানই পূর্ণ সংখ্যা নিতে হবে, অর্থাৎ 2 হবে সেক্ষেত্রে অ্যান্সার, তাই না? যদি আমরা 2 থেকে 3-এর মধ্যে এক্স কে নিতাম, তাহলে আমরা জাস্ট দেখলাম যে বক্স এক্স এর অ্যান্সার আসে হচ্ছে 2। কিন্তু যদি আমরা এক্স ইকুয়ালস টু 3 নিই, তাহলে একই যুক্তিতে আমরা বলতে পারি যে বক্স 3 এর অ্যান্সার কিন্তু সেটা 3 হবে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা বক্স এক্স এর দুটো অ্যান্সার পাচ্ছি, একটা 2, একটা 3। 2 কখন? যদি 2 লেস দেন ইকুয়ালস টু এক্স লেস দেন 3 হয়, আর এটা হবে যদি এক্স ইকুয়ালস টু 3 হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে ক্লোজড ইন্টারভেল নিয়ে যদি কাজ করা যায়, তাহলে পরে কিন্তু বক্স এক্স এর একাধিক অ্যান্সার, মানে একাধিক এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে। যদি আমরা সেমি ওপেন ইন্টারভেল 2,3 নিয়ে কাজ করতাম, সাপোজ সেমি ওপেন ইন্টারভেল 2,3 নিয়ে কাজ করতাম যদি, তাহলে এই কথাটা মানে 2 লেস দেন এক্স লেস দেন অর ইকুয়াল টু 3 হবে। অর্থাৎ এখান থেকেও দুটো পসিবিলিটি জন্মাচ্ছে, একটা হতে পারে যে এক্স এর মান 2 থেকে 3-এর মধ্যে, বা এক্স এর মান 3-এর সমান। তবে বক্স এক্স এর মান তাহলে কি হবে? আমরা এখনই আলোচনা করলাম যে 2 থেকে 3-এর মধ্যে যদি হয় তাহলে বক্স এক্স এর অ্যান্সার 2 হয়, আর 3 যখন হবে তখন বক্স এক্স এর অ্যান্সার 3। তাহলে ফার্স্ট সেটটা হবে যদি 2 লেস দেন এক্স লেস দেন 3 হয়, আর সেকেন্ড রেটটা হবে যদি এক্স ইকুয়াল টু 3 হয়, তাই না? তাহলে আমি দেখতে পাচ্ছি সেমি ওপেন ইন্টারভেলের ক্ষেত্রেও কিন্তু দু ধরনের মান পাওয়া যাচ্ছে। আর এক্স বিলংস টু, যদি আমরা সেমি ক্লোজড ইন্টারভেল নিতাম, তাহলে এই কথাটার মানে হচ্ছে 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 3। তবে বক্স এক্স এর অ্যান্সার তখন কি আসতো? বক্স এক্স এর অ্যান্সার এখন তখন আসতো, আমরা একটু আগে 2 লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন 3 নিয়ে কাজ করছি, সেটা এখানে বক্স এক্স এর অ্যান্সার আসে 2। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার একটাই আসবে, সেটা হচ্ছে 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কেস আছে, যে দুটো কেসে আমরা বক্স এক্স এর একটা করে অ্যান্সার পাচ্ছি, মানে বক্স এক্স এর একটা চেহারা পাচ্ছি, এবং আরো দুটো কেস আছে যেখানে বক্স এক্স এর একাধিক চেহারা পাচ্ছি। তো আমরা বক্স এক্স কে যখন কনসিডার করি, এটা হচ্ছে বক্স এক্স টোটাল ইন্টারভ্যালের উপর কনসেপ্ট। আমরা এক্ষেত্রে যেহেতু আমরা এই প্রসঙ্গটা এনেছি লিমিট আলোচনা করতে গিয়ে, তো লিমিটের ক্ষেত্রে মনে রাখতে হবে যে বক্স এক্স কে নিয়ে যখন কাজ করতে হয় তখন ইন্টারভেলকে শিখতে লাগে, যে ইন্টারভেল অ্যাপ্লাই করতে হয়। এবং যখন আমরা লিমিটের অঙ্ক করি তখন বক্স এক্স এর ক্ষেত্রে কোন ধরনের ইন্টারভেল অ্যাপ্লাই করি? হয় আমরা ওপেন ইন্টারভেল নিই বা সেমি ক্লোজ ইন্টারভেল নিই, দুটোর মধ্যে কোনো একটা, ঠিক আছে? হয় ওপেন ইন্টারভেল নিয়ে কাজ করি বা সেমি ক্লোজড, দুটোর মধ্যে কোনো এক ধরনের ইন্টারভেল নিয়ে তোমাকে কাজ করতে হবে। কারণ যদি ক্লোজড ইন্টারভেল নিয়ে কাজ করি তাহলে আমরা বক্স এক্স এর দু ধরনের মান পাই, সেটা লিমিট বের করার ক্ষেত্রে অসুবিধাদায়ক হতে পারে। ঠিক তেমনি সেমি ওপেন ইন্টারভেল নিয়ে কাজ করলেও দু ধরনের মান পাওয়া যায়। সেজন্যই আমরা লিমিট যখন ক্যালকুলেশন করি তখন, বিশেষ করে বক্স এক্স এর লিমিট যখন ক্যালকুলেশন করি তখন ইন্টারভেলের খুব প্রয়োজন হয়। ইন্টারভেল মানে তখন হয় ওপেন ইন্টারভেল বা ক্লোজ ইন্টারভেল। এখন আমরা এই ওপেন ইন্টারভেল আর ক্লোজ ইন্টারভেলের ক্ষেত্রে একটা শর্টকাট শিখবো বক্স এক্স বের করার। যে সাপোজ আমাদের বলা আছে যে যদি n-1, আমি ওপেন ইন্টারভেল দিয়ে শেখাচ্ছি, সেমি ক্লোজড এর ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম হবে। যদি n-1 লেস দেন এক্স লেস দেন n হয়, যেখানে যেখানে n একটি পূর্ণ সংখ্যা, তবে বক্স এক্স ইকুয়ালস টু হবে n-1। কারণ আমি প্রতিটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বক্স এক্স এর অ্যান্সার শুরুর সংখ্যাটা আসছে, মানে 2 থেকে 3-এর মধ্যে হলে শুরুতে কিন্তু শুরুতে কি আছে সেই সংখ্যাটাই ইম্পর্টেন্ট হচ্ছে। তাহলে n-1 থেকে n, এটা যদি ইন্টারভেলটা হয়ে থাকে, ঠিক আছে, তাহলে পরে বক্স এক্স এর অ্যান্সার হয়ে যাবে n-1, মানে শুরুর সংখ্যাটাই হয়ে যাবে বক্স এক্স এর অ্যান্সার। এভাবে আমরা বক্স এক্স কে হিসেব করে থাকি, ঠিক আছে? তো এই অঙ্কে যদি আমাদের বক্স এক্স বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন থাকে, বক্স ফাংশন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে লিমিট কি করে বের করা হয়? সাপোজ আমাদের তার উপর একটা প্রশ্ন আলোচনা করছি, এটা হচ্ছে আমাদের কত নম্বর কোশ্চেন হবে? 7 নম্বর কোশ্চেন হয়ে যাবে। সাপোজ 7 নম্বর কোশ্চেন আমরা আলোচনা করছি যে লিমিট x টেন্ডস টু 2 বক্স এক্স
এটা ইকুয়ালস টু কত। আমরা লিমিট এক্স টেন্স টু 2 বক্স এক্স এটা ইকুয়ালস টু কত এটা আলোচনা করতে চাই। তো যেহেতু এটা লিমিটের অঙ্ক এবং এটা একটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, আমাদের নিয়ম বলা আছে যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হলে পরে আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটকে চেক করব। তাহলে আমরা এখন লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস বক্স এক্সকে আলোচনা করতে যাচ্ছি এবং লিমিট এক্স টেন্স টু 2 প্লাস বক্স এক্সকেও ডিসকাস করতে যাচ্ছি। দেখি যে দুটোর অ্যান্সার কী কী আসে। তো লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস বক্স এক্স যখন হিসেব করব আমরা তখন কি করব, বক্স এক্সের অঙ্কগুলোতে এক্স টেন্স টু যে সংখ্যাটা বলা থাকবে সেই সংখ্যার উপর ভিত্তি করে দুটোই ইন্টারভ্যাল তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে এক্স টেন্স টু 2 বলা আছে, 2 এর আগে আছে হচ্ছে 1, 2 এর পরে আছে 3, তাহলে আমরা 1 থেকে 2 অবধি একটা ইন্টারভ্যাল নিচ্ছি এবং 2 থেকে 3 অবধি একটা ইন্টারভ্যাল নিচ্ছি। 1 থেকে 2 এর মধ্যে যত ইন্টারভ্যাল আছে, যে সংখ্যাগুলো আছে তাদের প্রত্যেকের মান এক্স এর থেকে ছোট এবং 2 থেকে 3 এর যে ইন্টারভ্যালটা তাদের ক্ষেত্রে এক্স এর মান 3 থেকে বড়। আবার বলছি, আমাদের যেহেতু এক্স টেন্স টু 2 বলা ছিল, তাই 2 এর উপর ভিত্তি করে দুটো ইন্টারভ্যাল নিতে হবে। 2 এর আগের সংখ্যা এবং 2কে দিয়ে একটা ইন্টারভ্যাল তৈরি হবে এবং 2 এবং 2 এর পরের সংখ্যা দিয়ে আরেকটা ইন্টারভ্যাল তৈরি হবে। দুটো ইন্টারভ্যালই কনসিডার করা হবে হচ্ছে ওপেন ইন্টারভ্যাল হিসাবে, ঠিক আছে। 1 লেস দেন এক্স লেস দেন 2, আর এটা হবে হচ্ছে এখানে এক্স গ্রেটার দেন 3 লিখেছি, এটা ভুল লিখেছি, এক্স গ্রেটার দেন 2 হবে, 2 লেস দেন এক্স লেস দেন 3, ঠিক আছে। দুটো ওপেন ইন্টারভ্যালকে কনসিডার করতে হবে, হ্যাঁ, হয় ওপেন ইন্টারভ্যাল বা সেমি ক্লোজড ইন্টারভ্যাল, দুটোর মধ্যে কোনো একটা। ওপেন ইন্টারভ্যাল দিয়ে মনে রাখলে পরেই বেস্ট হবে, ঠিক আছে। তো আমরা একটা দিয়ে মনে রাখবো, দুটো আলাদা আলাদা মনে রাখলে পরে অসুবিধা হয়ে যাবে, যার জন্য আমরা একটাই মনে রাখবো যে ওপেন ইন্টারভ্যাল নিয়ে আমরা বক্স এক্সের কাজগুলো করব। এখন এক্স টেন্স টু 2 মাইনাস মানে এক্স এর সকল মান 2 এর কাছাকাছি কিন্তু 2 এর থেকে ছোট। এক্ষেত্রে বক্স এক্স এর অ্যান্সার কি পাওয়া যাবে? এক্স এর সমস্ত মান যদি 2 এর কাছাকাছি কিন্তু 2 এর থেকে ছোট হয়, তাহলে আমাকে 1 লেস দেন এক্স লেস দেন 2 এই ইন্টারভ্যাল থেকে এক্স গুলোকে নিতে হবে। আমরা এখনই শিখলাম যে n-1 লেস দেন এক্স লেস দেন n যদি হয়, তাহলে সেই ইন্টারভ্যালের উপর বক্স এক্স এর অ্যান্সার হয় n-1 মানে আগের সংখ্যাটা। তাহলে পরে 1 থেকে 2 এটা যদি আমাদের ইন্টারভ্যাল হয়ে থাকে, তাহলে বক্স এক্স এর অ্যান্সার হয়ে যাবে 1, মানে বক্স এক্স এর অ্যান্সার হবে 1। আমি লিমিটটা কেন 1 দিয়ে দিলাম, লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস বা 2 মাইনাসের কাজ হয়ে গেছে, শুধু 2 লিখলেই হয়, 1 বক্স এক্স এর জায়গায়। 1 এর উপর লিমিট বসলে কনস্ট্যান্টের উপর লিমিটের অ্যান্সার আমরা প্রথমেই শিখেছি কত হয়, 1 হয়। একই রকম ভাবে যদি আমরা লিমিট এক্স টেন্স টু 2 প্লাস বলি, তাহলে এক্স এর সমস্ত মান 2 এর কাছাকাছি কিন্তু 2 এর থেকে বড়, তাহলে কোন ইন্টারভ্যাল নিয়ে কাজ করা উচিত, 2 থেকে 3 এই ইন্টারভ্যাল নিয়ে। তাহলে এক্ষেত্রে বক্স এক্স এর অ্যান্সার কি হবে, এক্ষেত্রে বক্স এক্স এর অ্যান্সার হয়ে যাবে 2, কারণ আগের সংখ্যাটা হচ্ছে এবার 2। তাহলে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস 2 প্লাসের কাজ হয়ে গেছে, শুধু 2 হবে, লিমিট এক্স টেন্স টু 2 অফ 2। 2 যেহেতু নিজে একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের উপর লিমিটের অ্যান্সার কনস্ট্যান্টটাই হয়, অর্থাৎ 2 হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু একই আসলো না। তাহলে আমরা বলবো যে লিমিট এক্স টেন্স টু 2, লিমিট এক্স টেন্স টু 2 বক্স এক্স এর অস্তিত্ব নেই, এর অস্তিত্ব নেই, ঠিক আছে। আমরা বলছি লিমিট এক্স টেন্স টু 2 বক্স এক্স এর অস্তিত্ব নেই। তাহলে এইভাবে আমরা লিমিটের কোন ফাংশনগুলোর ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটকে চেক করতে হয় এবং কোনগুলোর ক্ষেত্রে করতে হয় না সেগুলো আমরা জানতে পারলাম। এখন লিমিট রিলেটেড কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলোকে জেনে নিয়ে আমাদের অঙ্ক করাটা বেটার হবে, ঠিক আছে। সেই ফর্মুলাগুলোর একটা লিস্ট দিচ্ছি, ফর্মুলা বলবো না এগুলোকে, অ্যাকচুয়ালি এগুলোকে কিছু স্ট্যান্ডার্ড রেজাল্ট বলবো। যেমন আমরা এখনই পেলাম না যে লিমিট এক্স টেন্স টু 2 বক্স এক্স এর কোনো অস্তিত্ব নেই, তো এটাকে আমরা একটা রেজাল্ট হিসেবে মনে রাখতে পারি, বাট এটা অত গুরুত্বপূর্ণ রেজাল্ট না। আমাদের অঙ্কগুলো যখন আমাদের আসবে লিমিটের অঙ্কগুলো, তখন আমরা কিছু গুরুত্বপূর্ণ রেজাল্ট আগে থেকেই নির্ণয় করা কিছু রেজাল্ট, যে রেজাল্টগুলোকে আমরা আলাদা করে মনে রাখি যাতে লিমিটের অঙ্কগুলো করতে সুবিধা হয়। কমপ্লিকেটেড লিমিটের অঙ্কগুলোতে আমরা সেই রেজাল্টগুলোকে কাজে লাগিয়ে থাকি। সেরকম 9টা রেজাল্ট আছে, সেই 9টা রেজাল্টকে আমি পরপর লিখছি, সেই 9টা রেজাল্টকে আমাদেরকে মনে রেখে লিমিটের অঙ্কগুলো করতে হবে। তো এগুলোকে আমরা বলবো সাম ইম্পর্টেন্ট রেজাল্টস, ঠিক আছে, সাম ইম্পর্টেন্ট রেজাল্টস, ঠিক আছে। এই রেজাল্টগুলোকে আমি পরপর লিখছি। 1 নম্বর রেজাল্ট হবে আমাদের প্রথম যে লিমিটের অঙ্ক, সেটা কি
লিমিটের এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এটা দিয়ে আজকের আমাদের ক্লাস স্টার্ট হয়েছিল। এই লিমিটের অ্যান্সার হচ্ছে 1 হয়। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইম্পর্টেন্ট রেজাল্ট। এরকম 9টা রেজাল্ট আছে। 2 নাম্বার, লিমিট এক্স টেন্স টু জিরো একই রকমভাবে ট্যান এক্স বাই এক্স এর লিমিটও 1ই হয়। ঠিক আছে, এগুলো কিছু ইম্পর্টেন্ট রেজাল্ট যেটাকে ক্যালকুলেশন করে পাওয়া যায়। এগুলো দিয়ে আমরা আরও কমপ্লিকেটেড অঙ্কগুলো করতে পারি। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এটা ইকুয়ালস টু অ্যান্সার হয় এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, যেখানে এ যে কোনো একটি ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, যেখানে এ যে কোনো ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা। ওকে। 4, লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স, এটা ইকুয়ালস টু এন হয়। 5, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা ইকুয়ালস টু 1 হয়। 6, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, এটা ইকুয়ালস টু হয় অ্যান্সার লগ এ, যেখানে লগ এ বেস ই অ্যাকচুয়ালি, যেখানে এ হলো যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। 7, লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স বাই এক্স, এটা ইকুয়ালস টু 1। 8, লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, এটা ইকুয়াল টু ই। 9, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স, এটাও ইকুয়াল টু ই। তো এই 9টা রেজাল্ট আছে। এখানে ই বলতে একটা অমূলদ সংখ্যা, এটা আমাদের ম্যাথমেটিক্সে একটা খুবই গুরুত্বপূর্ণ অমূলদ সংখ্যা, যে অমূলদ সংখ্যাটার মান প্রায় 2.718 অ্যাপ্রক্স। ঠিক আছে, অর্থাৎ বলা যেতে পারে যে এক্স ই এর মান 2 থেকে 3-এর মধ্যে আছে। ঠিক আছে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অমূলদ সংখ্যা। যেমন পাই, বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে যে পাই আর স্কোয়ারের কথাটা আসে, পাইও আমাদের ম্যাথমেটিক্সে একটা খুব গুরুত্বপূর্ণ অমূলদ সংখ্যা। ঠিক তেমনি ইও একটা গুরুত্বপূর্ণ অমূলদ সংখ্যা। অনেক লিমিটেড অ্যান্সার এই ইতে কনভার্জ করে। ঠিক আছে, যার জন্য আমরা ইকে একটা আলাদা ভালো একটা ইম্পর্টেন্ট নাম্বার হিসেবে কনসিডার করে থাকি। এই ই এর পুরো কথাটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল কথাটার থেকে ই আসছে। তো ই কিছু লিমিট আছে যাদের অ্যান্সারটা ই আসে, যেমন 8 নম্বর আর 9 নম্বর লিমিট। আর 5 নম্বর অঙ্কের মধ্যে আমরা ই দিয়ে একটা রেজাল্ট দেখতে পাচ্ছি যার অ্যান্সারটা 1 আসে। ঠিক আছে, তো আমরা এই 9টা রেজাল্টকে আলাদা করে মনে রাখি। এই 9টা রেজাল্টের সাহায্যে কমপ্লিকেটেড লিমিটের অঙ্কগুলোকে সলভ করা হয়। যেমন সাপোজ আমাদের বলা আছে, একটা উদাহরণ দিই। তো এটা আমাদের কত নম্বর অঙ্ক হবে? 8 নম্বর। সাপোজ আমাদের বলা হলো যে লিমিট এক্স টেন্স টু সাপোজ 0 বলছে যে সাইন 3x বাই এক্স, এটা ইকুয়ালস টু কত? সাপোজ এই কোশ্চেনটা আমাদের দেওয়া আছে। তো আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে যে এই যে ফাংশনটা আমাদের দেওয়া আছে, এটা প্রথমত এখানে এক্স এর জায়গায় 0 সরাসরি বসানো যায় কিনা। যদি 0 বসালে অসংজ্ঞাত হয় তাহলে বসানো যাবে না। আমরা দেখতে পাচ্ছি নিচে এক্স আছে, তো এক্স এর জায়গায় 0 বসালে তো নিচে মানে ভগ্নাংশটা নিচে 0 হয়ে যাবে, তাহলে মানটা অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, তাহলে সরাসরি এক্স এর জায়গায় 0 বসানো যাবে না। ঠিক আছে, তো আমরা কি করব? তখন ভাববো যে তাহলে পরে যে ফাংশনটা আমাদের দেওয়া আছে, এটা কি ব্রেকিং ফাংশন বা স্কোয়ার রুট ফাংশন বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন? যদি এই তিনটার মধ্যে কোনোটা না হয়, তাহলে পরে আমরা এই সূত্রগুলোর বা এই রেজাল্টগুলোর হেল্প নেব। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি না এটা স্কোয়ার রুট ফাংশন, কোনো বর্গমূল নেই, না এটা ব্রেকিং ফাংশন, এর একাধিক চেহারাও নেই, না এটা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন, এটা বক্স আকারেও নেই। তাহলে
এবং এক্স এর জায়গায় সরাসরি শূন্য বসানোও যাচ্ছে না, তখন আমরা কি করব, তখন আমরা এই নটা রেজাল্টের হেল্প নেব, দেখবো যে এই নটা রেজাল্টের মধ্যে কোনোটা দিয়ে এই অঙ্কটা করা যায় কিনা। তো যেহেতু এখানে সাইন 3x এর উল্লেখ আছে, তো আমাকে দেখতে হবে যে সব থেকে বেশি ম্যাচ করে কার সাথে। এটা আমাদের সব থেকে বেশি ম্যাচ করছে 1 নম্বর ফর্মুলার সাথে, লিমিট x টেন্স টু 0 sin x বাই x ইকুয়ালস টু 1। তাহলে লিমিট x টেন্স টু 0 sin 3x বাই x আছে, যেহেতু আমাদের এটা লিমিট x টেন্স টু 0 sin x বাই x ইকুয়াল টু 1 এর সাথে ম্যাচ করে, তো আমরা এটাকে এর মতন বানানোর চেষ্টা করব। যেহেতু এখানে সাইন 3x আছে, তাই আমার বাই এক্স থাকলে হবে না, আমার বাইও 3x থাকতে হবে, কারণ সাইন এক্স বাই এক্স হয়, সাইনের পেছনে যেটা থাকে ডিভাইডেড বাইও একই রাশি থাকে, তো সাইন এক্স বাই এক্স এভাবে আমরা মিলানোর চেষ্টা করব। তো সাইন 3x যেহেতু আছে, তাই বাই 3x থাকা উচিত ছিল, কিন্তু 3x তো নেই, তো আমাকে এটাকে 3x বানাতে হবে। কি করে বানাই, একটা কাজ করি, আমরা লব এর সাথে 3 গুণ করি, এবং তাহলে হরের সাথেও 3 গুণ করে এটাকে 3x করা যেতে পারে। এখন এই 3টার কি হবে, নিচে তো না হয় 3x হয়ে গেল, এক্সট্রা যে 3টা আসবে এই 3টার কি হবে, এই 3টা লিমিটের বাইরে বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা লিমিটের একটা সূত্র, এটা হচ্ছে একটা সূত্র যেটা আমাদের শেখায় যে কনস্ট্যান্ট যদি ফাংশনের সাথে মাল্টিপ্লাই অবস্থায় থাকে বা ভ্যারিয়েবলের সাথে মাল্টিপ্লাই অবস্থায় থাকে, তাহলে সেই কনস্ট্যান্টটা লিমিটের বাইরে বেরিয়ে যেতে পারে। তাহলে ফ্রি কনস্ট্যান্ট হতে হবে, মানে ফ্রি কনস্ট্যান্ট মানে ওটা কোনো ফাংশনের ভেতরে থাকা চলবে না। যেমন এখানে আরেকটা 3 আছে, যে 3টা সাইনের ভেতরে আছে, এই 3টা কিন্তু কোনোভাবেই লিমিটের বাইরে বেরোবে না। ঠিক আছে, এটা সাইনের বাইরেও বেরোবে না, এটা লিমিটের বাইরেও বেরোবে না। কিন্তু এখানে যে 3টা দেখতে পাচ্ছি, এটা ফাংশনটার সাথে গুণ অবস্থায় ছিল, তো এটাকে আমরা একটা ফ্রি কনস্ট্যান্ট বলবো, এটাকে আমরা লিমিটের বাইরে বের করে দিচ্ছি। এবং ভেতরে যেটা দেখতে পাচ্ছি সাইন 3x বাই 3x এবং লিমিট x টেন্স টু 0 হয়ে গেছে, তার মানে এটা ফর্মুলার সাথে ম্যাচ করে যাচ্ছে, ফর্মুলা অ্যান্সার যেহেতু 1, এটারও অ্যান্সার তাহলে 1 হবে, তাহলে ওভারঅল অ্যান্সারটা হয়ে গেল 3। এভাবে একটা লিমিটের অঙ্ককে আমরা এভাবে ডিল করে থাকি। ফার্স্ট অফ অল চেক করতে হয় এক্স এর জায়গায় সরাসরি যে এক্স এর লিমিট সেটা বসানো যাচ্ছে কিনা, অসংজ্ঞাত না হলে বসিয়ে দেবো, যদি অসংজ্ঞাত হয়ে যায় তাহলে বসানো যাবে না। তারপরে আমরা চেক করব এটা ওই 3 জাতীয় ফাংশন কিনা, স্কোয়ার রুট, বক্স আর ব্রেকিং। যদি এই 3টা হয় তাহলে আমাকে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করে করতে হবে। যদি তাও না হয় তাহলে পরে আমরা দেখব যে সূত্রের মধ্যে পড়ছে, মানে এই রেজাল্টগুলোর সাথে ম্যাচ করানো যাচ্ছে কিনা। রেজাল্টগুলোর সাথে ম্যাচ মানে করে গেলে পরে আমরা সরাসরি রেজাল্টের জায়গায় ভ্যালুটা বসিয়ে দিব। এখন মানে যে রেজাল্টের সাথে সব থেকে বেশি ম্যাচ করে সেটাকে ইউজ করব। কিন্তু এই অঙ্কটা করতে গিয়ে দেখলাম যে কনস্ট্যান্ট যদি ফাংশনের সাথে গুণ হয়ে থাকে, সেই কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায়, এবং এটাকে আমরা সূত্র হিসেবে মনে রাখি। তো প্রশ্ন এটা ওঠে যে এরকম কি আরো সূত্র আছে? তো হ্যাঁ, এরকম আরো কিছু সূত্র আছে, যে সূত্রগুলো আমাদের শিখতে হবে। ঠিক আছে, তো সূত্রের সংখ্যা খুবই কম, সূত্রগুলো এখানেই হয়ে যাবে। সূত্র ফার্স্ট যে ফর্মুলাটা আমরা জানি সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু সি ইউ প্লাস মাইনাস ভি, এটা ইকুয়ালস টু হয় লিমিট এক্স টেন্স টু সি অফ ইউ প্লাস মাইনাস লিমিট এক্স টেন্স টু সি অফ ভি। এটাকে আমরা সীমার সূত্র হিসেবে মনে রাখবো, এরকম 4টা সূত্রই আছে। 2 নম্বর, লিমিট এক্স টেন্স টু সি অফ ইউ ইন্টু ভি, এটা ইকুয়ালস টু হয় লিমিট এক্স টেন্স টু সি অফ ইউ ইন্টু লিমিট এক্স টেন্স টু সি অফ ভি। 3 নম্বর, লিমিট এক্স টেন্স টু সি অফ ইউ বাই ভি, এটা ইকুয়াল টু হয় লিমিট এক্স টেন্স টু সি অফ ইউ বাই লিমিট এক্স টেন্স টু সি অফ ভি। এবং 4 নম্বর হচ্ছে এখনই অঙ্কে যেটা অ্যাপ্লাই করলাম, লিমিট এক্স টেন্স টু সি অফ কে ইন্টু ইউ, এটা ইকুয়ালস টু হয় কে ইন্টু লিমিট এক্স টেন্স টু সি অফ ইউ, যেখানে কে একটি ধ্রুবক, ঠিক আছে। ভাগের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমি বলে দিই, এই যে ভাগের যে ফর্মুলাটা 3 নম্বর যে ফর্মুলা, এক্ষেত্রে আমার বলা উচিত ছিল যে লিমিট এক্স টেন্স টু সি অফ ভি, এটা যাতে নট ইকুয়াল টু 0 হয়, কারণ ইকুয়াল টু 0 হয়ে গেলে আলটিমেটলি গল্প সেম থাকবে, যে হরে 0 বসানো যায় না, যার জন্য আমরা লিমিট এক্স টেন্স টু সি অফ ভি এটাকে নট ইকুয়াল টু 0 বলছি, হরে 0 হয়ে গেলে অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি যে যোগের উপর লিমিট থাকলে লিমিটের যোগ হয়, বিয়োগের উপর লিমিট থাকলে লিমিটের বিয়োগ হয়।
গুণের উপর লিমিট থাকলে গুণের লিমিটের গুণ হয়, ভাগের উপর লিমিট থাকলে লিমিটের ভাগ হয়, এবং কনস্ট্যান্ট যদি ফাংশনের সাথে গুণ অবস্থা থাকে এবং তার উপর যদি লিমিট বসে তাহলে কনস্ট্যান্টটা লিমিটের বাইরে বেরিয়ে যায়। ঠিক আছে, এবং 5 নম্বর দিয়ে আরেকটা সূত্র বলা যায়, সেটা একদম প্রথমে যেটা শিখেছিলাম, যে লিমিট এক্সটেন্স টু সি অফ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের উপর যদি লিমিট বসে অ্যান্সারটা সেই কনস্ট্যান্টই হয়। তো এই হচ্ছে লিমিটের 5টা সূত্র, যেটা কম বেশি প্রত্যেকটা অঙ্কেই অ্যাপ্লাই হয়। ঠিক আছে, এই সূত্রগুলোকে কম বেশি আমরা প্রত্যেকটা অঙ্কেই অ্যাপ্লাই হতে দেখতে পারবো, কিন্তু এই রেজাল্ট যে 9টা রেজাল্ট আছে, এই 9টা রেজাল্টের মধ্যে সব রেজাল্ট সব অঙ্কে আসবে না। ঠিক আছে, যেমন 8 নম্বর অঙ্কে যে 8 নম্বর অঙ্কটা আছে, সেই 8 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 1 নম্বর রেজাল্টে ইউজ হয়েছে, অন্য রেজাল্টগুলো কিন্তু ইউজ হয়নি। এরকমভাবে কোনো একটা অঙ্কে একটা বা দুটো বা 3টে রেজাল্ট ইউজ হতে পারে, বাকি রেজাল্টগুলো ইউজ নাও হতে পারে। বাট সূত্রও যদি বলি, সূত্রের মধ্যে কিন্তু এই যে 5টা সূত্র কম বেশি প্রত্যেকটা সূত্রেই আসবে। ঠিক আছে,